সঙ্গে রাজ্য পরিকাঠামোর দিক থেকে কি করেছে সে সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্য দেবে, এবং রাজ্যেরও কিন্তু এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের পরিপ্রেক্ষিতে রাজ্যের কি বক্তব্য সেটাও আজকে উঠে আসতে পারে। সেক্ষেত্রে মৈত্রী, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন ইন্দিরা জয়সিং গতকালই বলছেন যে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গায় চলে গিয়েছে, কারণ এদিকে অনশন করছেন, অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগের শুনানিতে আমরা দেখেছিলাম যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করা হয়েছিল, কাজে ফিরতে বলা হয়েছিল। সেই জায়গায় এখনও তো তারা এমার্জেন্সি ছাড়া অন্য কোনো আউটডোরে পেশেন্ট দেখছেন না। এই জায়গাটাও কি দেখা হবে মনে হচ্ছে আজকের এই শুনানিতে? দেখুন, তোমার যদি মনে থাকে গত শুনানির দিনে কিন্তু ইন্দিরা জয়সিং তিনি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে হলফ করে কার্যত বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা সমস্ত রকমের এসেনশিয়াল সার্ভিসেসের কাজে যোগ দিয়েছেন। এবার তার ঠিক 24 ঘন্টা পেরোনোর আগে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতির ডাক দেন এবং এখন তো জুনিয়র ডাক্তাররা তারা অনশন ধর্মঘটে সামিল রয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত গোটা বিষয়টিকে কিভাবে দেখবে এবং রাজ্য তাদের তরফ থেকে রাজ্য কি বক্তব্য তুলে ধরে, তার কারণ রাজ্য প্রাইমারি যে জায়গাটা সর্বোচ্চ আদালতের নজরে ছিল সে হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন এবং জুনিয়র ডাক্তাররা তারা কতটা অ্যাসিওর হচ্ছেন, কারণ স্ট্রেট কালচারের কথা বারবার উঠে আসছিল। অর্থাৎ তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্য যদি ব্যবস্থা নিয়ে থাকে ইতিমধ্যেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের এই ভূমিকাটাই বা কিভাবে দেখছে সর্বোচ্চ আদালত, সেটাও কিন্তু আজকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। কখন এই শুনানি হতে পারে আজ? দেখো, এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের যা লিস্টিং রয়েছে সেই অনুযায়ী দুপুর 2টোয় এই মামলার শুনানি হওয়ার কথা, যদিও 10:30টায় মামলার শুনানি যখন কোর্ট বসবে সেই সময় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তিনি যদি মনে করেন এই মামলাকে এগিয়ে আনবেন এবং গুরুত্ব সহকারে তিনি একেবারে শুরুতেই এই মামলার শুনানি করবেন, সেটাও কিন্তু হতে পারে। ধন্যবাদ মৈত্রী। আর্চিকর ইস্যু, সিনিয়র ডাক্তারদের 2 দিনের কর্মবিরতি, অভিযোগ এর জেরে পরিষেবা ব্যাহত হচ্ছে। কলকাতা থেকে জেলা একই ছবি, হাসপাতালে গিয়ে হয়রানির অভিযোগ রোগীদের, কোথাও কোথাও আবার অন্য ছবি। জুনিয়ররা অনশনে, সিনিয়রদের কর্মবিরতি, আইএম এর ডাকে 2 দিনের কর্মবিরতিতে সিনিয়র ডাক্তাররা। অভিযোগ এর জেরে সোমবার প্রথম দিনেই একাধিক সরকারি হাসপাতালে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। চুচুড়া ইমামবাড়া হাসপাতাল, চিকিৎসকরা আন্দোলনে সামিল। এখানে আউটডোরে নয় অভয়া ক্লিনিকে রোগী দেখছেন ডাক্তাররা, এতে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আউটডোরও বন্ধ, দেখছেন তো কত লাইন। এই তো দাঁড়িয়ে আছে এখন, আমি তা প্রায় 1 ঘন্টার ওপর। গরিব মানুষ 100 বার, আমাদের পয়সা নেই যে আমরা প্রাইভেটে দেখাবো, এই আঙুল ফুলে গেছে। না, তো কষ্ট হচ্ছে, সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি। সে 10টার সময় এসেছি, এসে সেই থেকে দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থেকে আবার ফটো করতে গেলাম, ফটো করে এসে আবার এই লাইনে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, কষ্ট খুবই হচ্ছে। দুর্গাপুজোর পরে প্রথম আউটডোর খুলেছে, বহির্বিভাগ খুলেছে, সুতরাং বহির্বিভাগ বন্ধ থাকার ফলে রোগীর চাপ একটু বেশি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা অভয়া ক্লিনিকের থ্রু দিয়ে আমরা কিন্তু যথাযথ পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছি। 2 দিন ধরেই আমরা এটা করবো, আজ আর কাল 2 দিনই আমরা করবো। উত্তরবঙ্গ মেডিকেল, সোমবার এখানে আউটডোর খোলা থাকলেও চিকিৎসক নেই বলে অভিযোগ। ডাক্তার দেখাতে না পেরে অনেককেই ফিরে যেতে হয় বলে দাবি। এমার্জেন্সিতে যেতে বলবো, নাই। কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই। কি চান তাহলে? কি চাইছেন? ডাক্তার আসুক, বাচ্চাকে দেখাই, এটাই চাইবো। বাচ্চার পেটের ব্যথা আছে, মাথায় ইনফেকশন হয়েছে, সেটাই দেখাতে এসেছি। এখান থেকে বললো যে আজকে বসবে না, ওখানে এমার্জেন্সিতে দেখাতে বললো যদি সেরকম কোনো অসুবিধা থাকে। আরামবাগ মেডিকেলে এমার্জেন্সি খোলা, কিন্তু আউটডোর বন্ধ। দূর দূরান্ত থেকে এই হাসপাতালে এসে অনেকেই হয়রানির শিকার। মেয়ের পায়ে বড় ঘাড়েও ইনফেকশন হয়ে গেছে, দেখাতে এসেছি তো অনেকবার, বাড়িতে অনেক চিকিৎসা করেছি, ভালো হয়নি। এবার আজকে তো পুজো তো কেটে গেল, এখনো কেন আউটডোরটা বন্ধ? আজকে করে কাণ্ড যে ঘটনাগুলো তারা তো শাস্তি পাবে, তার জন্য আইন আছে, সব কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এর জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে, এটা আমরা মেনে নিতে পারছি না। কোথাও কোথাও পরিষেবা স্বাভাবিক, যেমন রামপুরহাট মেডিকেলে। এখানকার ডাক্তাররা কর্মবিরতিতে সামিল হননি।
নিউজ 18 বাংলা। আর্জিকর মামলায় আজ ফের একবার সুপ্রিম শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে এবং এই মামলা আজ শুনানি এবং গতকালই আমরা যদি দেখি তাহলে এই মামলায় গুরুত্ব দিয়ে শোনা হোক এই আর্জি জানিয়েছিলেন ইন্দিরা জয় সিং অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আইনজীবী। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কি কি হতে পারে আজকের এই শুনানিতে, কি কোন কোন জায়গা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জানতে চাইবো। নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, একেবারে অতটা দেখো, আজকের এই শুনানি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অনেকগুলো প্রেক্ষিত রয়েছে। তার প্রথম করলে যে গতকালই ইন্দিরা জয় সিং তিনি সর্বোচ্চ আদালতের সামনে উল্লেখ করেছেন যাতে আজকে এই মামলা গুরুত্ব দিয়ে শোনা হয়। অর্থাৎ এটা খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে জুনিয়র ডাক্তারদের হয়ে বেশ কিছু বক্তব্য তিনি আজ তুলে ধরবেন। এর পাশাপাশি CBI-এর তদন্ত যে কতটা এগিয়েছে এবং এর আগের কয়েকটা শুনানিতে যেরকম দেখা গিয়েছে যে CBI তদন্তেও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিল সর্বোচ্চ আদালত। এবার দেখার যে CBI তদন্ত যে পথে এগোচ্ছিল সেদিকে কোনো নতুন দিশা CBI পেয়েছে কিনা সেটা তাদের স্টেটাস রিপোর্টে থাকবে। এর পাশাপাশি আজকে ন্যাশনাল টাস্ক ফোর্স তারা কতদূর কাজ করেছে তারও কিন্তু একটা রিপোর্ট জমা করার কথা। অর্থাৎ একেবারে প্রথম দিনের শুনানিতে গোটা দেশের চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার নেতৃত্বাধীন বেঞ্চ, তারা কতটা কাজ করেছে সেটাও কিন্তু আজকে জানা যাবে। একই সঙ্গে রাজ্য পরিকাঠামোর দিক থেকে কি কি করেছে সে সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্য দেবে এবং রাজ্যেরও কিন্তু এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের পরিপ্রেক্ষিতে রাজ্যের কি বক্তব্য সেটাও আজকে উঠে আসতে পারে। সেক্ষেত্রে মৈত্রী, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন ইন্দিরা জয় সিং গতকালই বলছেন যে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গায় চলে গিয়েছে, কারণ এদিকে অনশন করছেন অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগের শুনানিতে আমরা দেখেছিলাম যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করা হয়েছিল, কাজে ফিরতে বলা হয়েছিল। সেই জায়গায় এখনও তো তারা এমার্জেন্সি ছাড়া অন্য কোনো আউটডোরে পেশেন্ট দেখছেন না। এই জায়গাটাও কি দেখা হবে মনে হচ্ছে আজকের এই শুনানিতে? দেখুন, তোমার যদি মনে থাকে গত শুনানির দিনে কিন্তু ইন্দিরা জয় সিং তিনি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে হলফ করে কার্যত বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা সমস্ত রকমের এসেনশিয়াল সার্ভিসেসের কাজে যোগ দিয়েছেন। এবার তার ঠিক 24 ঘন্টা পেরোনোর আগে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতির ডাক দেন এবং এখন তো জুনিয়র ডাক্তাররা তারা অনশন ধর্মঘটে সামিল রয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত গোটা বিষয়টিকে কিভাবে দেখবে এবং রাজ্য তাদের তরফ থেকে রাজ্য কি বক্তব্য তুলে ধরে, তার কারণ রাজ্য প্রাইমারি যে জায়গাটা সর্বোচ্চ আদালতের নজরে ছিল সে হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন এবং জুনিয়র ডাক্তাররা তারা কতটা অ্যাসিওর হচ্ছেন, কারণ স্টেট কালচারের কথা বারবার উঠে আসছিল। অর্থাৎ তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্য যদি ব্যবস্থা নিয়ে থাকে ইতিমধ্যেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের এই ভূমিকাটাই বা কিভাবে দেখছে সর্বোচ্চ আদালত সেটাও কিন্তু আজকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। কখন এই শুনানি হতে পারে আজ? দেখো, এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের যা লিস্টিং রয়েছে সেই অনুযায়ী দুপুর 2টোয় এই মামলার শুনানি হওয়ার কথা। যদিও 10:30টায় মামলার শুনানি যখন কোর্ট বসবে সেই সময় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তিনি যদি মনে করেন এই মামলাকে এগিয়ে আনবেন এবং গুরুত্ব সহকারে তিনি একেবারে শুরুতেই এই মামলার শুনানি করবেন সেটাও কিন্তু হতে পারে। ধন্যবাদ মৈত্রী। আর্জিকর ইস্যু, সিনিয়র ডাক্তারদের 2 দিনের কর্মবিরতি, অভিযোগ এর জেরে পরিষেবা ব্যাহত হচ্ছে। কলকাতা থেকে জেলা একই ছবি, হাসপাতালে গিয়ে হয়রানির অভিযোগ রোগীদের, কোথাও কোথাও আবার অন্য ছবি। জুনিয়ররা অনশনে, সিনিয়রদের কর্মবিরতি। IM এর ডাকে 2 দিনের কর্মবিরতিতে সিনিয়র ডাক্তাররা। অভিযোগ এর জেরে সোমবার প্রথম দিনেই একাধিক সরকারি হাসপাতালে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল, চিকিৎসকরা আন্দোলনে সামিল। এখানে আউটডোরে নয় অভয়া ক্লিনিকে রোগী দেখছেন ডাক্তাররা, এতে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আউটডোরও বন্ধ, দেখছেন তো কত লাইন। এই তো দাঁড়িয়ে আছে এখন, আমি তা প্রায় 1 ঘন্টার ওপর। গরিব মানুষ 100 বার, আমাদের পয়সা নেই যে আমরা প্রাইভেটে দেখাবো, এই আঙুল ফুলে গেছে। না, তো কষ্ট হচ্ছে, সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি। সে 10টার সময় এসেছি, এসে সেই থেকে দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থেকে আবার ফটো করতে গেলাম, ফটো করে এসে আবার এই লাইনে দাঁড়াতে হচ্ছে।
হ্যাঁ, কষ্ট খুবই হচ্ছে, কষ্ট না। দুর্গাপুজোর পরে প্রথম আউটডোর খুলেছে, বহির্বিভাগ খুলেছে, সুতরাং বহির্বিভাগ বন্ধ থাকার ফলে রোগীর চাপ একটু বেশি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা অভয়া ক্লিনিকের থ্রু দিয়ে আমরা কিন্তু যথাযথ পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছি। দুদিন ধরেই আমরা এটা করবো, আজ আর কাল দুদিনই আমরা করবো। উত্তরবঙ্গ মেডিকেল সোমবার এখানে আউটডোর খোলা থাকলেও চিকিৎসক নেই বলে অভিযোগ। ডাক্তার দেখাতে না পেরে অনেককেই ফিরে যেতে হয় বলে দাবি। এমার্জেন্সিতে যেতে বলবো। নাই। কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই। কি চান তাহলে? কি চাইছেন? ডাক্তার আসুক, বাচ্চাকে দেখাই, এটাই চাইবো। বাচ্চার পেটের ব্যথা আছে, মাথায় ইনফেকশন হয়েছে, সেটাই দেখাতে এসেছি। এখান থেকে বললো যে আজকে বসবে না, ওখানে এমার্জেন্সিতে দেখাতে বললো যদি সেরকম কোনো অসুবিধা থাকে। আরামবাগ মেডিকেলে এমার্জেন্সি খোলা, কিন্তু আউটডোর বন্ধ। দূর দূরান্ত থেকে এই হাসপাতালে এসে অনেকেই হয়রানির শিকার। মেয়ের পায়ে বড় ঘাড়েও ইনফেকশন হয়ে গেছে, দেখাতে এসেছি তো অনেকবার, বাড়িতে অনেক চিকিৎসা করেছি, ভালো হয়নি। এবার আজকে তো পুজো তো কেটে গেল, এখনও কেন আউটডোরটা বন্ধ? আজকে করে কাণ্ড যে ঘটনাগুলো, তারা তো শাস্তি পাবে, তার জন্য আইন আছে, সব কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এর জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে, এটা আমরা মেনে নিতে পারছি না। কোথাও কোথাও পরিষেবা স্বাভাবিক, যেমন রামপুরহাট মেডিকেলে। এখানকার ডাক্তাররা কর্মবিরতিতে সামিল হননি। নিউজ 18 বাংলা। আরজিকর মামলায় আজ ফের একবার সুপ্রিম শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে এবং এই মামলা আজ শুনানি, এবং গতকালই আমরা যদি দেখি তাহলে এই মামলায় গুরুত্ব দিয়ে শোনা হোক, এই আর্জি জানিয়েছিলেন ইন্দিরা জয় সিং, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আইনজীবী। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কি কি হতে পারে আজকের এই শুনানিতে, কি কি কোন কোন জায়গা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জানতে চাইবো। নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, একেবারে অতটা দেখো, আজকের এই শুনানি অবশ্যই গুরুত্বপূর্ণ, তার অনেকগুলো প্রেক্ষিত রয়েছে। তার প্রথম করলে যে গতকালই ইন্দিরা জয় সিং তিনি সর্বোচ্চ আদালতের সামনে উল্লেখ করেছেন যাতে আজকে এই মামলা গুরুত্ব দিয়ে শোনা হয়। অর্থাৎ এটা খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে জুনিয়র ডাক্তারদের হয়ে বেশ কিছু বক্তব্য তিনি আজ তুলে ধরবেন। এর পাশাপাশি CBI-এর তদন্ত যে কতটা এগিয়েছে এবং এর আগের কয়েকটা শুনানিতে যেরকম দেখা গিয়েছে যে CBI তদন্তেও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিল সর্বোচ্চ আদালত। এবার দেখার যে CBI তদন্ত যে পথে এগোচ্ছিল সেদিকে কোনো নতুন দিশা CBI পেয়েছে কিনা সেটা তাদের স্টেটাস রিপোর্টে থাকবে। এর পাশাপাশি আজকে ন্যাশনাল টাস্ক ফোর্স তারা কতদূর কাজ করেছে তারও কিন্তু একটা রিপোর্ট জমা করার কথা। অর্থাৎ একেবারে প্রথম দিনের শুনানিতে গোটা দেশের চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার নেতৃত্বাধীন বেঞ্চ, তারা কতটা কাজ করেছে সেটাও কিন্তু আজকে জানা যাবে। একই সঙ্গে রাজ্য পরিকাঠামোর দিক থেকে কি কি করেছে সে সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্য দেবে এবং রাজ্যেরও কিন্তু এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের পরিপ্রেক্ষিতে রাজ্যের কি বক্তব্য সেটাও আজকে উঠে আসতে পারে। সেক্ষেত্রে মৈত্রী, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন ইন্দিরা জয় সিং গতকালই বলছেন যে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গায় চলে গিয়েছে, কারণ এদিকে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগের শুনানিতে আমরা দেখেছিলাম যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করা হয়েছিল, কাজে ফিরতে বলা হয়েছিল। সেই জায়গায় এখনও তো তারা এমার্জেন্সি ছাড়া অন্য কোনো আউটডোরে পেশেন্ট দেখছেন না। এই জায়গাটাও কি দেখা হবে মনে হচ্ছে আজকের এই শুনানিতে? দেখুন, তোমার যদি মনে থাকে গত শুনানির দিনে কিন্তু ইন্দিরা জয় সিং তিনি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে হলফ করে কার্যত বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা সমস্ত রকমের এসেনশিয়াল সার্ভিসেসের কাজে যোগ দিয়েছেন। এবার তার ঠিক 24 ঘন্টা পেরোনোর আগে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতির ডাক দেন এবং এখন তো জুনিয়র ডাক্তাররা তারা অনশন ধর্মঘটে সামিল রয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত গোটা বিষয়টিকে কিভাবে দেখবে এবং রাজ্য তাদের তরফ থেকে রাজ্য কি কি বক্তব্য তুলে ধরে, তার কারণ রাজ্য প্রাইমারি যে জায়গাটা সর্বোচ্চ আদালতের নজরে ছিল সে হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন এবং জুনিয়র ডাক্তাররা তারা কতটা অ্যাসিওর হচ্ছেন, কারণ স্ট্রেট কালচারের কথা বারবার উঠে আসছিল। অর্থাৎ তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্য যদি ব্যবস্থা নিয়ে থাকে ইতিমধ্যেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের এই ভূমিকাটাই বা কিভাবে দেখছে সর্বোচ্চ আদালত সেটাও কিন্তু আজকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। কখন এই শুনানি হতে পারে আজ? দেখো,
এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের যা লিস্টিং রয়েছে সেই অনুযায়ী দুপুর 2টোয় এই মামলার শুনানি হওয়ার কথা, যদিও 10:30টায় মামলার শুনানি যখন কোর্ট বসবে সেই সময় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তিনি যদি মনে করেন এই মামলাকে এগিয়ে আনবেন এবং গুরুত্ব সহকারে তিনি একেবারে শুরুতেই এই মামলার শুনানি করবেন, সেটাও কিন্তু হতে পারে। ধন্যবাদ মৈত্রী। আর্চিকর ইস্যু, সিনিয়র ডাক্তারদের দুদিনের কর্মবিরতি, অভিযোগ এর জেরে পরিষেবা ব্যাহত হচ্ছে। কলকাতা থেকে জেলা একই ছবি, হাসপাতালে গিয়ে হয়রানির অভিযোগ রোগীদের, কোথাও কোথাও আবার অন্য ছবি। জুনিয়ররা অনশনে, সিনিয়রদের কর্মবিরতি, আইএম এর ডাকে দুদিনের কর্মবিরতিতে সিনিয়র ডাক্তাররা। অভিযোগ এর জেরে সোমবার প্রথম দিনেই একাধিক সরকারি হাসপাতালে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। চুচুড়া ইমামবাড়া হাসপাতাল, চিকিৎসকরা আন্দোলনে সামিল। এখানে আউটডোরে নয়, অভয়া ক্লিনিকে রোগী দেখছেন ডাক্তাররা। এতে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আউটডোরও বন্ধ, দেখছেন তো কত লাইন। এই তো দাঁড়িয়ে আছে এখন আমি, তা প্রায় 1 ঘন্টার ওপর। গরিব মানুষ 100 বার, আমাদের পয়সা নেই যে আমরা প্রাইভেটে দেখাবো, এই আঙুল ফুলে গেছে। না তো কষ্ট হচ্ছে, সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি। তার সে 10টার সময় এসেছি, এসে সেই থেকে দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থেকে আবার ফটো করতে গেলাম, ফটো করে এসে আবার এই লাইনে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, কষ্ট খুবই হচ্ছে, কষ্টলাম না। দুর্গাপুজোর পরে প্রথম আউটডোর খুলেছে, বহির্বিভাগ খুলেছে, সুতরাং বহির্বিভাগ বন্ধ থাকার ফলে রোগীর চাপ একটু বেশি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা অভয়া ক্লিনিকের থ্রু দিয়ে আমরা কিন্তু যথাযথ পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছি। 2 দিন ধরেই আমরা এটা করবো, আজ আর কাল 2 দিনই আমরা করবো। উত্তরবঙ্গ মেডিকেল, সোমবার এখানে আউটডোর খোলা থাকলেও চিকিৎসক নেই বলে অভিযোগ। ডাক্তার দেখাতে না পেরে অনেককেই ফিরে যেতে হয় বলে দাবি। এমার্জেন্সিতে যেতে বলবো। নাই। কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো হচ্ছে। কি চান তাহলে? কি চাইছেন? ডাক্তার আসুক, বাচ্চাকে দেখাই, এটাই চাইবো। বাচ্চার পেটের ব্যথা আছে, মাথায় ইনফেকশন হয়েছে, সেটাই দেখাতে এসেছি। এখান থেকে বললো যে আজকে বসবে না, ওখানে এমার্জেন্সিতে দেখাতে বললো, যদি সেরকম কোনো অসুবিধা থাকে। আরামবাগ মেডিকেলে এমার্জেন্সি খোলা, কিন্তু আউটডোর বন্ধ। দূর দূরান্ত থেকে এই হাসপাতালে এসে অনেকেই হয়রানির শিকার। মেয়ের পায়ে বড় ঘাড়েও ইনফেকশন হয়ে গেছে, দেখাতে এসেছি তো অনেকবার, বাড়িতে অনেক চিকিৎসা করেছি, ভালো হয়নি। এবার আজকে তো পুজো তো কেটে গেল, এখনো কেন আউটডোরটা বন্ধ? আজকে করে কাণ্ড যে ঘটনাগুলো তারা তো শাস্তি পাবে, তার জন্য আইন আছে, সব কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এর জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে, এটা আমরা মেনে নিতে পারছি না। কোথাও কোথাও পরিষেবা স্বাভাবিক, যেমন রামপুরহাট মেডিকেলে। এখানকার ডাক্তাররা কর্মবিরতিতে সামিল হননি। নিউজ 18 বাংলা। আর্চিকর মামলায় আজ ফের একবার সুপ্রিম শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে এবং এই মামলা আজ শুনানি এবং গতকালই আমরা যদি দেখি তাহলে এই মামলায় গুরুত্ব দিয়ে শোনা হোক, এই আর্জি জানিয়েছিলেন ইন্দিরা জয় সিং, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আইনজীবী। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কি কি হতে পারে আজকের এই শুনানিতে, কি কি কোন কোন জায়গা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জানতে চাইবো। নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, একেবারে অতনু, দেখো আজকের এই শুনানি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার অনেকগুলো প্রেক্ষিত রয়েছে। তার প্রথম করলে যে গতকালই ইন্দিরা জয় সিং তিনি সর্বোচ্চ আদালতের সামনে উল্লেখ করেছেন যাতে আজকে এই মামলা গুরুত্ব দিয়ে শোনা হয়। অর্থাৎ এটা খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে জুনিয়র ডাক্তারদের হয়ে বেশ কিছু বক্তব্য তিনি আজ তুলে ধরবেন। এর পাশাপাশি সিবিআই এর তদন্ত যে কতটা এগিয়েছে এবং এর আগের কয়েকটা শুনানিতে যেরকম দেখা গিয়েছে যে সিবিআই তদন্তেও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিল সর্বোচ্চ আদালত। এবার দেখার যে সিবিআই তদন্ত যে পথে এগোচ্ছিল সেদিকে কোনো নতুন দিশা সিবিআই পেয়েছে কিনা সেটা তাদের স্ট্যাটাস রিপোর্টে থাকবে। এর পাশাপাশি আজকে ন্যাশনাল টাস্ক ফোর্স তারা কতদূর কাজ করেছে তারও কিন্তু একটা রিপোর্ট জমা করার কথা। অর্থাৎ একেবারে প্রথম দিনের শুনানিতে গোটা দেশের চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যে
যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং তার নেতৃত্বাধীন বেঞ্চ, তারা কতটা কাজ করেছে সেটাও কিন্তু আজকে জানা যাবে। একই সঙ্গে রাজ্য পরিকাঠামোর দিক থেকে কি কি করেছে সে সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্য দেবে এবং রাজ্যেরও কিন্তু এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের পরিপ্রেক্ষিতে রাজ্যের কি বক্তব্য সেটাও আজকে উঠে আসতে পারে। সেক্ষেত্রে মৈত্রী, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন ইন্দিরা জয়সিং গতকালই বলছেন যে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গায় চলে গিয়েছে, কারণ এদিকে অনশন করছেন অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগের শুনানিতে আমরা দেখেছিলাম যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করা হয়েছিল, কাজে ফিরতে বলা হয়েছিল। সেই জায়গায় এখনও তো তারা এমার্জেন্সি ছাড়া অন্য কোনো আউটডোরে পেশেন্ট দেখছেন না। এই জায়গাটাও কি দেখা হবে মনে হচ্ছে আজকের এই শুনানিতে? দেখুন, তোমার যদি মনে থাকে গত শুনানির দিনে কিন্তু ইন্দিরা জয়সিং তিনি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে হলফ করে কার্যত বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা সমস্ত রকমের এসেনশিয়াল সার্ভিসেসের কাজে যোগ দিয়েছেন। এবার তার ঠিক 24 ঘন্টা পেরোনোর আগে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতির ডাক দেন এবং এখন তো জুনিয়র ডাক্তাররা তারা অনশন ধর্মঘটে সামিল রয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত গোটা বিষয়টিকে কিভাবে দেখবে এবং রাজ্য তাদের তরফ থেকে রাজ্য কি বক্তব্য তুলে ধরে, তার কারণ রাজ্য প্রাইমারি যে জায়গাটা সর্বোচ্চ আদালতের নজরে ছিল সে হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন এবং জুনিয়র ডাক্তাররা তারা কতটা অ্যাসিওর হচ্ছেন, কারণ ফেডারেল কথা বারবার উঠে আসছিল। অর্থাৎ তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্য যদি ব্যবস্থা নিয়ে থাকে ইতিমধ্যেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের এই ভূমিকাটাই বা কিভাবে দেখছে সর্বোচ্চ আদালত সেটাও কিন্তু আজকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। কখন এই শুনানি হতে পারে আজ? দেখো, এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের যা লিস্টিং রয়েছে সেই অনুযায়ী দুপুর 2টোয় এই মামলার শুনানি হওয়ার কথা, যদিও 10:30টায় মামলার শুনানি যখন কোর্ট বসবে সেই সময় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তিনি যদি মনে করেন এই মামলাকে এগিয়ে আনবেন এবং গুরুত্ব সহকারে তিনি একেবারে শুরুতেই এই মামলার শুনানি করবেন, সেটাও কিন্তু হতে পারে। ধন্যবাদ মৈত্রী। আর্চিকর ইস্যু, সিনিয়র ডাক্তারদের দুদিনের কর্মবিরতি, অভিযোগ এর জেরে পরিষেবা ব্যাহত হচ্ছে। কলকাতা থেকে জেলা একই ছবি, হাসপাতালে গিয়ে হয়রানির অভিযোগ রোগীদের, কোথাও কোথাও আবার অন্য ছবি। জুনিয়ররা অনশনে, সিনিয়রদের কর্মবিরতি। আইএম এর ডাকে দুদিনের কর্মবিরতিতে সিনিয়র ডাক্তাররা। অভিযোগ এর জেরে সোমবার প্রথম দিনেই একাধিক সরকারি হাসপাতালে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। চুচুড়া ইমামবাড়া হাসপাতাল, চিকিৎসকরা আন্দোলনে সামিল। এখানে আউটডোরে নয়, অভয়া ক্লিনিকে রোগী দেখছেন ডাক্তাররা। এতে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আউটডোরও বন্ধ, দেখছেন তো কত লাইন। এই তো দাঁড়িয়ে আছে এখন, আমি তা প্রায় 1 ঘন্টার ওপর। গরিব মানুষ 100 বার, আমাদের পয়সা নেই যে আমরা প্রাইভেটে দেখাবো, এই আঙুল ফুলে গেছে। না, তো কষ্ট হচ্ছে, সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি। সে 10টার সময় এসেছি, এসে সেই থেকে দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থেকে আবার ফটো করতে গেলাম, ফটো করে এসে আবার এই লাইনে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, কষ্ট খুবই হচ্ছে। দুর্গাপুজোর পরে প্রথম আউটডোর খুলেছে, বহির্বিভাগ খুলেছে। সুতরাং বহির্বিভাগ বন্ধ থাকার ফলে রোগীর চাপ একটু বেশি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা অভয়া ক্লিনিকের থ্রু দিয়ে আমরা কিন্তু যথাযথ পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছি। 2 দিন ধরেই আমরা এটা করবো, আজ আর কাল 2 দিনই আমরা করবো। উত্তরবঙ্গ মেডিকেল, সোমবার এখানে আউটডোর খোলা থাকলেও চিকিৎসক নেই বলে অভিযোগ। ডাক্তার দেখাতে না পেরে অনেককেই ফিরে যেতে হয় বলে দাবি। এমার্জেন্সিতে যেতে বলবো। নাই, কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই। কি চান তাহলে? কি চাইছেন? ডাক্তার আসুক, বাচ্চাকে দেখাই, এটাই চাইবো। বাচ্চার পেটের ব্যথা আছে, মাথায় ইনফেকশন হয়েছে, সেটাই দেখাতে এসেছি। এখান থেকে বললো যে আজকে বসবে না, ওখানে এমার্জেন্সিতে দেখাতে বললো যদি সেরকম কোনো অসুবিধা থাকে। আরামবাগ মেডিকেলে এমার্জেন্সি খোলা, কিন্তু আউটডোর বন্ধ। দূর দূরান্ত থেকে এই হাসপাতালে এসে অনেকেই হয়রানির শিকার। মেয়ের পায়ে বড় ঘাইরেও ইনফেকশন হয়ে গেছে, দেখাতে এসেছি তো অনেকবার, বাড়িতে অনেক চিকিৎসা করেছি, ভালো হয় না। এবার আজকে তো পুজো তো কেটে গেল, এখনও কেন আউটডোরটা বন্ধ? আজকে করে কাণ্ড যে ঘটনাগুলো তারা তো শাস্তি পাবে, তার জন্য আইন আছে, সব কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এর জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে, এটা আমরা মেনে নিতে পারছি না।
কোথাও কোথাও পরিষেবা স্বাভাবিক, যেমন রামপুরহাট মেডিকেলে। এখানকার ডাক্তাররা কর্মবিরতিতে সামিল হননি। নিউজ 18 বাংলা। আরজিকর মামলায় আজ ফের একবার সুপ্রিম শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে এবং এই মামলা আজ শুনানি এবং গতকালই আমরা যদি দেখি তাহলে এই মামলায় গুরুত্ব দিয়ে শোনা হোক এই আর্জি জানিয়েছিলেন ইন্দিরা জয় সিং, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আইনজীবী। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কি কি হতে পারে আজকের এই শুনানিতে, কি কি কোন কোন জায়গা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জানতে চাইবো। নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, একেবারে অতটা দেখো, আজকের এই শুনানি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অনেকগুলো প্রেক্ষিত রয়েছে। তার প্রথম করলে যে গতকালই ইন্দিরা জয় সিং তিনি সর্বোচ্চ আদালতের সামনে উল্লেখ করেছেন যাতে আজকে এই মামলা গুরুত্ব দিয়ে শোনা হয়। অর্থাৎ এটা খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে জুনিয়র ডাক্তারদের হয়ে বেশ কিছু বক্তব্য তিনি আজ তুলে ধরবেন। এর পাশাপাশি CBI-এর তদন্ত কতটা এগিয়েছে এবং এর আগের কয়েকটা শুনানিতে যেরকম দেখা গিয়েছে যে CBI তদন্তেও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিল সর্বোচ্চ আদালত। এবার দেখার যে CBI তদন্ত যে পথে এগোচ্ছিল সেদিকে কোনো নতুন দিশা CBI পেয়েছে কিনা সেটা তাদের স্ট্যাটাস রিপোর্টে থাকবে। এর পাশাপাশি আজকে ন্যাশনাল টাস্ক ফোর্স তারা কতদূর কাজ করেছে তারও কিন্তু একটা রিপোর্ট জমা করার কথা। অর্থাৎ একেবারে প্রথম দিনের শুনানিতে গোটা দেশের চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার নেতৃত্বাধীন বেঞ্চ, তারা কতটা কাজ করেছে সেটাও কিন্তু আজকে জানা যাবে। একই সঙ্গে রাজ্য পরিকাঠামোর দিক থেকে কি কি করেছে সে সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্য দেবে এবং রাজ্যেরও কিন্তু এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের পরিপ্রেক্ষিতে রাজ্যের কি বক্তব্য সেটাও আজকে উঠে আসতে পারে। সেক্ষেত্রে মৈত্রী, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন ইন্দিরা জয় সিং গতকালই বলছেন যে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গায় চলে গিয়েছে, কারণ এদিকে অনশন করছেন, অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগের শুনানিতে আমরা দেখেছিলাম যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করা হয়েছিল, কাজে ফিরতে বলা হয়েছিল। সেই জায়গায় এখনও তো তারা এমার্জেন্সি ছাড়া অন্য কোনো আউটডোরে পেশেন্ট দেখছেন না। এই জায়গাটাও কি দেখা হবে মনে হচ্ছে আজকের এই শুনানিতে? দেখুন, তোমার যদি মনে থাকে গত শুনানির দিনে কিন্তু ইন্দিরা জয় সিং তিনি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে হলফ করে কার্যত বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা সমস্ত রকমের এসেনশিয়াল সার্ভিসেসের কাজে যোগ দিয়েছেন। এবার তার ঠিক 24 ঘন্টা পেরোনোর আগে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতির ডাক দেন এবং এখন তো জুনিয়র ডাক্তাররা তারা অনশন ধর্মঘটে সামিল রয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত গোটা বিষয়টিকে কিভাবে দেখবে এবং রাজ্য তাদের তরফ থেকে রাজ্য কি কি বক্তব্য তুলে ধরে, তার কারণ রাজ্য প্রাইমারি যে জায়গাটা সর্বোচ্চ আদালতের নজরে ছিল সে হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন এবং জুনিয়র ডাক্তাররা তারা কতটা অ্যাসিওর হচ্ছেন, কারণ পেট্রোলের কথা বারবার উঠে আসছিল। অর্থাৎ তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্য যদি ব্যবস্থা নিয়ে থাকে ইতিমধ্যেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের এই ভূমিকাটাই বা কিভাবে দেখছে সর্বোচ্চ আদালত সেটাও কিন্তু আজকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়। কখন এই শুনানি হতে পারে আজ? দেখো, এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের যা লিস্টিং রয়েছে সেই অনুযায়ী দুপুর 2টোয় এই মামলার শুনানি হওয়ার কথা। যদিও 10:30টায় মামলার শুনানি যখন কোর্ট বসবে সেই সময় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তিনি যদি মনে করেন এই মামলাকে এগিয়ে আনবেন এবং গুরুত্ব সহকারে তিনি একেবারে শুরুতেই এই মামলার শুনানি করবেন সেটাও কিন্তু হতে পারে। ধন্যবাদ মৈত্রী। আরজিকর ইস্যু, সিনিয়র ডাক্তারদের 2 দিনের কর্মবিরতি, অভিযোগ এর জেরে পরিষেবা ব্যাহত হচ্ছে। কলকাতা থেকে জেলা একই ছবি, হাসপাতালে গিয়ে হয়রানির অভিযোগ রোগীদের, কোথাও কোথাও আবার অন্য ছবি। জুনিয়ররা অনশনে, সিনিয়রদের কর্মবিরতি। IM এর ডাকে 2 দিনের কর্মবিরতিতে সিনিয়র ডাক্তাররা। অভিযোগ এর জেরে সোমবার প্রথম দিনেই একাধিক সরকারি হাসপাতালে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল, চিকিৎসকরা আন্দোলনে সামিল। এখানে আউটডোরে নয় অভয়া ক্লিনিকে রোগী দেখছেন ডাক্তাররা, এতে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আউটডোরও বন্ধ, দেখছেন তো কত লাইন। এই তো দাঁড়িয়ে আছে এখন, আমি
তা প্রায় 1 ঘন্টার ওপর। গরিব মানুষ 100 বার, আমাদের পয়সা নেই যে আমরা প্রাইভেটে দেখাবো, এই আঙুল ফুলে গেছে। না তো কষ্ট হচ্ছে, সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি। তা সে 10টার সময় এসেছি, এসে সেই থেকে দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থেকে আবার ফটো করতে গেলাম, ফটো করে এসে আবার এই লাইনে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, কষ্ট খুবই হচ্ছে। দুর্গাপুজোর পরে প্রথম আউটডোর খুলেছে, বহির্বিভাগ খুলেছে, সুতরাং বহির্বিভাগ বন্ধ থাকার ফলে রোগীর চাপ একটু বেশি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা অভয়া ক্লিনিকের থ্রু দিয়ে আমরা কিন্তু যথাযথ পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছি। 2 দিন ধরেই আমরা এটা করবো, আজ আর কাল 2 দিনই আমরা করবো। উত্তরবঙ্গ মেডিকেল সোমবার এখানে আউটডোর খোলা থাকলেও চিকিৎসক নেই বলে অভিযোগ। ডাক্তার দেখাতে না পেরে অনেককেই ফিরে যেতে হয় বলে দাবি। এমার্জেন্সিতে যেতে বলবো। নাই। কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই। কি চান তাহলে? কি চাইছেন? ডাক্তার আসুক, বাচ্চাকে দেখাই, এটাই চাইবো। বাচ্চার পেটের ব্যথা আছে, মাথায় ইনফেকশন হয়েছে, সেটাই দেখাতে এসেছি। এখান থেকে বললো যে আজকে বসবে না, ওখানে এমার্জেন্সিতে দেখাতে বললো, যদি সেরকম কোনো অসুবিধা থাকে। আরামবাগ মেডিকেলে এমার্জেন্সি খোলা, কিন্তু আউটডোর বন্ধ। দূর দূরান্ত থেকে এই হাসপাতালে এসে অনেকেই হয়রানির শিকার। মেয়ের পায়ে বড় ঘাইরেও ইনফেকশন হয়ে গেছে, দেখাতে এসেছি তো অনেকবার, বাড়িতে অনেক চিকিৎসা করেছি, ভালো হয়নি। এবার আজকে তো পুজো তো কেটে গেল, এখনও কেন আউটডোরটা বন্ধ? আজকে করে কাণ্ড যে ঘটনাগুলো, তারা তো শাস্তি পাবে, তার জন্য আইন আছে, সব কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এর জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে, এটা আমরা মেনে নিতে পারছি না। কোথাও কোথাও পরিষেবা স্বাভাবিক, যেমন রামপুরহাট মেডিকেলে। এখানকার ডাক্তাররা কর্মবিরতিতে সামিল হননি। নিউজ 18 বাংলা। আর্জিকর মামলায় আজ ফের একবার সুপ্রিম শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে এবং এই মামলা আজ শুনানি এবং গতকালই আমরা যদি দেখি তাহলে এই মামলায় গুরুত্ব দিয়ে শোনা হোক, এই আর্জি জানিয়েছিলেন ইন্দিরা জয় সিং, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আইনজীবী। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কি কি হতে পারে আজকের এই শুনানিতে, কি কি কোন কোন জায়গা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জানতে চাইবো। নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, একেবারে অনেকগুলো প্রেক্ষিত রয়েছে। তার প্রথম করলে যে গতকালই ইন্দিরা জয় সিং তিনি সর্বোচ্চ আদালতের সামনে উল্লেখ করেছেন যাতে আজকে এই মামলা গুরুত্ব দিয়ে শোনা হয়। অর্থাৎ এটা খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে জুনিয়র ডাক্তারদের হয়ে বেশ কিছু বক্তব্য তিনি আজ তুলে ধরবেন। এর পাশাপাশি CBI-এর তদন্ত যে কতটা এগিয়েছে এবং এর আগের কয়েকটা শুনানিতে যেরকম দেখা গিয়েছে যে CBI তদন্তেও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিল সর্বোচ্চ আদালত। এবার দেখার যে CBI তদন্ত যে পথে এগোচ্ছিল সেদিকে কোনো নতুন দিশা CBI পেয়েছে কিনা সেটা তাদের স্ট্যাটাস রিপোর্টে থাকবে। এর পাশাপাশি আজকে ন্যাশনাল টাস্ক ফোর্স তারা কতদূর কাজ করেছে তারও কিন্তু একটা রিপোর্ট জমা করার কথা। অর্থাৎ একেবারে প্রথম দিনের শুনানিতে গোটা দেশের চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার নেতৃত্বাধীন বেঞ্চ, তারা কতটা কাজ করেছে সেটাও কিন্তু আজকে জানা যাবে। একই সঙ্গে রাজ্য পরিকাঠামোর দিক থেকে কি কি করেছে সে সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্য দেবে এবং রাজ্যেরও কিন্তু এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের পরিপ্রেক্ষিতে রাজ্যের কি বক্তব্য সেটাও আজকে উঠে আসতে পারে। সেক্ষেত্রে মৈত্রী, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন ইন্দিরা জয় সিং গতকালই বলছেন যে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গায় চলে গিয়েছে, কারণ এদিকে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগের শুনানিতে আমরা দেখেছিলাম যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করা হয়েছিল, কাজে ফিরতে বলা হয়েছিল। সেই জায়গায় এখনও তো তারা এমার্জেন্সি ছাড়া অন্য কোনো আউটডোরে পেশেন্ট দেখছেন না। এই জায়গাটাও কি দেখা হবে মনে হচ্ছে আজকের এই শুনানিতে? দেখুন, তোমার যদি মনে থাকে গত শুনানির দিনে কিন্তু ইন্দিরা জয় সিং তিনি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে হলফ করে কার্যত বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা সমস্ত রকমের এসেনশিয়াল সার্ভিসেসের কাজে যোগ দিয়েছেন। এবার তার ঠিক 24 ঘন্টা পেরোনোর আগে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতির ডাক দেন এবং এখন তো জুনিয়র ডাক্তাররা তারা অনশন ধর্মঘটে সামিল রয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত গোটা বিষয়টিকে কিভাবে দেখবে এবং রাজ্য তাদের তরফ থেকে রাজ্য কি কি বক্তব্য তুলে ধরে, তার কারণ রাজ্য প্রাইমারি যে জায়গাটা সর্বোচ্চ আদালতের নজরে ছিল
সমস্যা হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন এবং জুনিয়র ডাক্তাররা তারা কতটা অ্যাসিওর হচ্ছেন, কারণ স্ট্রেট কালচারের কথা বারবার উঠে আসছিল। অর্থাৎ তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্য যদি ব্যবস্থা নিয়ে থাকে ইতিমধ্যেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের এই ভূমিকাটাই বা কিভাবে দেখছে সর্বোচ্চ আদালত, সেটাও কিন্তু আজকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়। কখন এই শুনানি হতে পারে আজ? দেখো, এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের যা লিস্টিং রয়েছে সেই অনুযায়ী দুপুর 2টোয় এই মামলার শুনানি হওয়ার কথা, যদিও 10:30টায় মামলার শুনানি যখন কোর্ট বসবে সেই সময় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তিনি যদি মনে করেন এই মামলাকে এগিয়ে আনবেন এবং গুরুত্ব সহকারে তিনি একেবারে শুরুতেই এই মামলার শুনানি করবেন, সেটাও কিন্তু হতে পারে। ধন্যবাদ মৈত্রী। আর্চিকর ইস্যু, সিনিয়র ডাক্তারদের দুদিনের কর্মবিরতি, অভিযোগ এর জেরে পরিষেবা ব্যাহত হচ্ছে। কলকাতা থেকে জেলা একই ছবি, হাসপাতালে গিয়ে হয়রানির অভিযোগ রোগীদের, কোথাও কোথাও আবার অন্য ছবি। জুনিয়ররা অনশনে, সিনিয়রদের কর্মবিরতি। আইএম এর ডাকে দুদিনের কর্মবিরতিতে সিনিয়র ডাক্তাররা। অভিযোগ এর জেরে সোমবার প্রথম দিনেই একাধিক সরকারি হাসপাতালে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। চুচুড়া ইমামবাড়া হাসপাতাল, চিকিৎসকরা আন্দোলনে সামিল। এখানে আউটডোরে নয়, অভয়া ক্লিনিকে রোগী দেখছেন ডাক্তাররা। এতে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আউটডোরও বন্ধ, দেখছেন তো কত লাইন। এই তো দাঁড়িয়ে আছে এখন, আমি তা প্রায় 1 ঘন্টার ওপর। গরিব মানুষ 100 বার, আমাদের পয়সা নেই যে আমরা প্রাইভেটে দেখাবো, এই আঙুল ফুলে গেছে। না, তো কষ্ট হচ্ছে, সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি। সেই 10টার সময় এসেছি, এসে সেই থেকে দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থেকে আবার ফটো করতে গেলাম, ফটো করে এসে আবার এই লাইনে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, কষ্ট খুবই হচ্ছে, কষ্ট। দুর্গাপুজোর পরে প্রথম আউটডোর খুলেছে, বহির্বিভাগ খুলেছে, সুতরাং বহির্বিভাগ বন্ধ থাকার ফলে রোগীর চাপ একটু বেশি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা অভয়া ক্লিনিকের থ্রু দিয়ে আমরা কিন্তু যথাযথ পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছি। 2 দিন ধরেই আমরা এটা করবো, আজ আর কাল 2 দিনই আমরা করবো। উত্তরবঙ্গ মেডিকেল, সোমবার এখানে আউটডোর খোলা থাকলেও চিকিৎসক নেই বলে অভিযোগ। ডাক্তার দেখাতে না পেরে অনেককেই ফিরে যেতে হয় বলে দাবি। এমার্জেন্সিতে যেতে বলবো। নাই। কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো হচ্ছে। কি চান তাহলে? কি চাইছেন? ডাক্তার আসুক, বাচ্চাকে দেখাই, এটাই চাইবো। বাচ্চার পেটের ব্যথা আছে, মাথায় ইনফেকশন হয়েছে, সেটাই দেখাতে এসেছি। এখান থেকে বললো যে আজকে বসবে না, ওখানে এমার্জেন্সিতে দেখাতে বললো, যদি সেরকম কোনো অসুবিধা থাকে। আরামবাগ মেডিকেলে এমার্জেন্সি খোলা, কিন্তু আউটডোর বন্ধ। দূর দূরান্ত থেকে এই হাসপাতালে এসে অনেকেই হয়রানির শিকার। মেয়ের পায়ে বড় ঘাইরেও ইনফেকশন হয়ে গেছে, দেখাতে এসেছি তো অনেকবার, বাড়িতে অনেক চিকিৎসা করেছি, ভালো হয় না। এবার আজকে তো পুজো তো কেটে গেল, এখনো কেন আউটডোরটা বন্ধ? আর যে করে কাণ্ড যে ঘটনাগুলো তারা তো শাস্তি পাবে, তার জন্য আইন আছে, সব কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এর জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে, এটা আমরা মেনে নিতে পারছি না। কোথাও কোথাও পরিষেবা স্বাভাবিক, যেমন রামপুরহাট মেডিকেলে। এখানকার ডাক্তাররা কর্মবিরতিতে সামিল হননি। নিউজ 18 বাংলা। আর্চিকর মামলায় আজ ফের একবার সুপ্রিম শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে এবং এই মামলা আজ শুনানি এবং গতকালই আমরা যদি দেখি তাহলে এই মামলায় গুরুত্ব দিয়ে শোনা হোক, এই আর্জি জানিয়েছিলেন ইন্দিরা জয় সিং, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আইনজীবী। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কি কি হতে পারে আজকের এই শুনানিতে, কি কি কোন কোন জায়গা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জানতে চাইবো। নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, একেবারে অতটা দেখো, আজকের এই শুনানি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অনেকগুলো প্রেক্ষিত রয়েছে। তার প্রথম করলে যে গতকালই ইন্দিরা জয় সিং তিনি সর্বোচ্চ আদালতের সামনে উল্লেখ করেছেন যাতে আজকে এই মামলা গুরুত্ব দিয়ে শোনা হয়। অর্থাৎ এটা খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে জুনিয়র ডাক্তারদের হয়ে বেশ কিছু বক্তব্য তিনি আজ তুলে ধরবেন। এর পাশাপাশি
সিবিআই এর তদন্ত কতটা এগিয়েছে এবং এর আগের কয়েকটা শুনানিতে যেরকম দেখা গিয়েছে যে সিবিআই তদন্তে অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিল সর্বোচ্চ আদালত। এবার দেখার যে সিবিআই তদন্ত যে পথে এগোচ্ছিল সেদিকে কোনো নতুন দিশা সিবিআই পেয়েছে কিনা সেটা তাদের স্ট্যাটাস রিপোর্টে থাকবে। এর পাশাপাশি আজকে ন্যাশনাল টাস্ক ফোর্স তারা কতদূর কাজ করেছে তারও কিন্তু একটা রিপোর্ট জমা করার কথা। অর্থাৎ একেবারে প্রথম দিনের শুনানিতে গোটা দেশের চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং তার নেতৃত্বাধীন বেঞ্চ, তারা কতটা কাজ করেছে সেটাও কিন্তু আজকে জানা যাবে। একই সঙ্গে রাজ্য পরিকাঠামোর দিক থেকে কি করেছে সে সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্য দেবে এবং রাজ্যেরও কিন্তু এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের পরিপ্রেক্ষিতে রাজ্যের কি বক্তব্য সেটাও আজকে উঠে আসতে পারে। সেক্ষেত্রে মৈত্রী, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন ইন্দিরা জয়সিং গতকালই বলছেন যে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গায় চলে গিয়েছে, কারণ এদিকে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগের শুনানিতে আমরা দেখেছিলাম যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করা হয়েছিল, কাজে ফিরতে বলা হয়েছিল। সেই জায়গায় এখনও তো তারা এমার্জেন্সি ছাড়া অন্য কোনো আউটডোরে পেশেন্ট দেখছেন না। এই জায়গাটাও কি দেখা হবে মনে হচ্ছে আজকের এই শুনানিতে? দেখুন, তোমার যদি মনে থাকে গত শুনানির দিনে কিন্তু ইন্দিরা জয়সিং তিনি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে হলফ করে কার্যত বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা সমস্ত রকমের এসেনশিয়াল সার্ভিসেসের কাজে যোগ দিয়েছে। এবার তার ঠিক 24 ঘন্টা পেরোনোর আগে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতির ডাক দেন এবং এখন তো জুনিয়র ডাক্তাররা তারা অনশন ধর্মঘটে সামিল রয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত গোটা বিষয়টিকে কিভাবে দেখবে এবং রাজ্য তাদের তরফ থেকে রাজ্য কি বক্তব্য তুলে ধরে, তার কারণ রাজ্য প্রাইমারি যে জায়গাটা সর্বোচ্চ আদালতের নজরে ছিল সে হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন এবং জুনিয়র ডাক্তাররা তারা কতটা অ্যাসিওর হচ্ছে, কারণ পেট্রোলের কথা বারবার উঠে আসছিল। অর্থাৎ তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্য যদি ব্যবস্থা নিয়ে থাকে ইতিমধ্যেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের এই ভূমিকাটাই বা কিভাবে দেখছে সর্বোচ্চ আদালত সেটাও কিন্তু আজকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। কখন এই শুনানি হতে পারে আজ? দেখো, এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের যা লিস্টিং রয়েছে সেই অনুযায়ী দুপুর 2টোয় এই মামলার শুনানি হওয়ার কথা, যদিও 10:30টায় মামলার শুনানি যখন কোর্ট বসবে সেই সময় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তিনি যদি মনে করেন এই মামলাকে এগিয়ে আনবেন এবং গুরুত্ব সহকারে তিনি একেবারে শুরুতেই এই মামলার শুনানি করবেন সেটাও কিন্তু হতে পারে। ধন্যবাদ মৈত্রী। আর্চিকর ইস্যু, সিনিয়র ডাক্তারদের 2 দিনের কর্মবিরতি, অভিযোগ এর জেরে পরিষেবা ব্যাহত হচ্ছে। কলকাতা থেকে জেলা একই ছবি, হাসপাতালে গিয়ে হয়রানির অভিযোগ রোগীদের, কোথাও কোথাও আবার অন্য ছবি। জুনিয়ররা অনশনে, সিনিয়রদের কর্মবিরতি। আইএম এর ডাকে 2 দিনের কর্মবিরতিতে সিনিয়র ডাক্তাররা। অভিযোগ এর জেরে সোমবার প্রথম দিনেই একাধিক সরকারি হাসপাতালে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল, চিকিৎসকরা আন্দোলনে সামিল। এখানে আউটডোরে নয়, অভয়া ক্লিনিকে রোগী দেখছেন ডাক্তাররা। এতে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আউটডোরও বন্ধ, দেখছেন তো কত লাইন। এই তো দাঁড়িয়ে আছে এখন, আমি তা প্রায় 1 ঘন্টার ওপর। গরিব মানুষ 100 বার, আমাদের পয়সা নেই যে আমরা প্রাইভেটে দেখাবো, এই আঙুল ফুলে গেছে। না, তো কষ্ট হচ্ছে, সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি। সেই 10টার সময় এসেছি, এসে সেই থেকে দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থেকে আবার ফটো করতে গেলাম, ফটো করে এসে আবার এই লাইনে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, কষ্ট খুবই হচ্ছে। দুর্গাপুজোর পরে প্রথম আউটডোর খুলেছে, বহির্বিভাগ খুলেছে। সুতরাং বহির্বিভাগ বন্ধ থাকার ফলে রোগীর চাপ একটু বেশি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা অভয়া ক্লিনিকের থ্রু দিয়ে আমরা কিন্তু যথাযথ পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছি। 2 দিন ধরেই আমরা এটা করবো, আজ আর কাল 2 দিনই আমরা করবো। উত্তরবঙ্গ মেডিকেল, সোমবার এখানে আউটডোর খোলা থাকলেও চিকিৎসক নেই বলে অভিযোগ। ডাক্তার দেখাতে না পেরে অনেককেই ফিরে যেতে হয় বলে দাবি। এমার্জেন্সিতে যেতে বলবো, নাই। কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই। কি চান তাহলে? কি চাইছেন?
ডাক্তার আসুক, বাচ্চাকে দেখাই, এটাই চাইবো। বাচ্চার পেটের ব্যথা আছে, মাথায় ইনফেকশন হয়েছে, সেটাই দেখাতে এসেছি। এখান থেকে বললো যে আজকে বসবে না, ওখানে এমার্জেন্সিতে দেখাতে বললো যদি সেরকম কোনো অসুবিধা থাকে। আরামবাগ মেডিকেলে এমার্জেন্সি খোলা, কিন্তু আউটডোর বন্ধ। দূর দূরান্ত থেকে এই হাসপাতালে এসে অনেকেই হয়রানির শিকার। মেয়ের পায়ে বড় ঘাইরেও ইনফেকশন হয়ে গেছে, দেখাতে এসেছি তো অনেকবার, বাড়িতে অনেক চিকিৎসা করেছি, ভালো হয়নি। এবার আজকে তো পুজো তো কেটে গেল, এখনও কেন আউটডোরটা বন্ধ? আর যে করে কাণ্ড যে ঘটনাগুলো তারা তো শাস্তি পাবে, তার জন্য আইন আছে, সব কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এর জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে, এটা আমরা মেনে নিতে পারছি না। কোথাও কোথাও পরিষেবা স্বাভাবিক, যেমন রামপুরহাট মেডিকেলে। এখানকার ডাক্তাররা কর্মবিরতিতে সামিল হননি। নিউজ 18 বাংলা। আরজিকর মামলায় আজ ফের একবার সুপ্রিম শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে এবং এই মামলা আজ শুনানি এবং গতকালই আমরা যদি দেখি তাহলে এই মামলায় গুরুত্ব দিয়ে শোনা হোক, এই আর্জি জানিয়েছিলেন ইন্দিরা জয় সিং, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের আইনজীবী। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কি কি হতে পারে আজকের এই শুনানিতে, কি কি কোন কোন জায়গা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জানতে চাইবো। নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, একেবারে অতটা দেখো, আজকের এই শুনানি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অনেকগুলো প্রেক্ষিত রয়েছে। তার প্রথম করলে যে গতকালই ইন্দিরা জয় সিং তিনি সর্বোচ্চ আদালতের সামনে উল্লেখ করেছেন যাতে আজকে এই মামলা গুরুত্ব দিয়ে শোনা হয়। অর্থাৎ এটা খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে জুনিয়র ডাক্তারদের হয়ে বেশ কিছু বক্তব্য তিনি আজ তুলে ধরবেন। এর পাশাপাশি CBI-এর তদন্ত যে কতটা এগিয়েছে এবং এর আগের কয়েকটা শুনানিতে যেরকম দেখা গিয়েছে যে CBI তদন্তেও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিল সর্বোচ্চ আদালত। এবার দেখার যে CBI তদন্ত যে পথে এগোচ্ছিল সেদিকে কোনো নতুন দিশা CBI পেয়েছে কিনা সেটা তাদের স্ট্যাটাস রিপোর্টে থাকবে। এর পাশাপাশি আজকে ন্যাশনাল টাস্ক ফোর্স তারা কতদূর কাজ করেছে তারও কিন্তু একটা রিপোর্ট জমা করার কথা। অর্থাৎ একেবারে প্রথম দিনের শুনানিতে গোটা দেশের চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার নেতৃত্বাধীন বেঞ্চ, তারা কতটা কাজ করেছে সেটাও কিন্তু আজকে জানা যাবে। একই সঙ্গে রাজ্য পরিকাঠামোর দিক থেকে কি কি করেছে সে সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্য দেবে এবং রাজ্যেরও কিন্তু এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ জুনিয়র ডাক্তারদের পরিপ্রেক্ষিতে রাজ্যের কি বক্তব্য সেটাও আজকে উঠে আসতে পারে। সেক্ষেত্রে মৈত্রী, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন ইন্দিরা জয় সিং গতকালই বলছেন যে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গায় চলে গিয়েছে, কারণ এদিকে অনশন করছেন, অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগের শুনানিতে আমরা দেখেছিলাম যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করা হয়েছিল, কাজে ফিরতে বলা হয়েছিল। সেই জায়গায় এখনও তো তারা এমার্জেন্সি ছাড়া অন্য কোনো আউটডোরে পেশেন্ট দেখছেন না। এই জায়গাটাও কি দেখা হবে মনে হচ্ছে আজকের এই শুনানিতে? দেখুন, তোমার যদি মনে থাকে গত শুনানির দিনে কিন্তু ইন্দিরা জয় সিং তিনি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে হলফ করে কার্যত বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা সমস্ত রকমের এসেনশিয়াল সার্ভিসেসের কাজে যোগ দিয়েছেন। এবার তার ঠিক 24 ঘন্টা পেরোনোর আগে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতির ডাক দেন এবং এখন তো জুনিয়র ডাক্তাররা তারা অনশন ধর্মঘটে সামিল রয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত গোটা বিষয়টিকে কিভাবে দেখবে এবং রাজ্য তাদের তরফ থেকে রাজ্য কি কি বক্তব্য তুলে ধরে, তার কারণ রাজ্য প্রাইমারি যে জায়গাটা সর্বোচ্চ আদালতের নজরে ছিল সে হচ্ছে পরিকাঠামোর উন্নয়ন এবং জুনিয়র ডাক্তাররা তারা কতটা অ্যাসিওর হচ্ছে, কারণ স্টেট কালচারের কথা বারবার উঠে আসছিল। অর্থাৎ তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজ্য যদি ব্যবস্থা নিয়ে থাকে ইতিমধ্যেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের এই ভূমিকাটাই বা কিভাবে দেখছে সর্বোচ্চ আদালত সেটাও কিন্তু আজকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। কখন এই শুনানি হতে পারে আজ? দেখো, এখনো পর্যন্ত সর্বোচ্চ আদালতের যা লিস্টিং রয়েছে সেই অনুযায়ী দুপুর 2টোয় এই মামলার শুনানি হওয়ার কথা, যদিও 10:30টায় মামলার শুনানি যখন কোর্ট বসবে সেই সময় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি তিনি যদি মনে করেন এই মামলাকে এগিয়ে আনবেন এবং গুরুত্ব সহকারে তিনি একেবারে শুরুতেই এই মামলার শুনানি করবেন সেটাও কিন্তু হতে পারে। ধন্যবাদ মৈত্রী। আরজিকর ইস্যু, সিনিয়র ডাক্তারদের 2 দিনের কর্মবিরতি, অভিযোগ এর জেরে পরিষেবা ব্যাহত হচ্ছে। কলকাতা থেকে জেলা একই ছবি, হাসপাতালে গিয়ে হয়রানির অভিযোগ রোগীদের, কোথাও কোথাও আবার অন্য ছবি।
জুনিয়ররা অনশনে, সিনিয়রদের কর্মবিরতি। আইএম এর ডাকে দুদিনের কর্মবিরতিতে সিনিয়র ডাক্তাররা। অভিযোগ, এর জেরে সোমবার প্রথম দিনেই একাধিক সরকারি হাসপাতালে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল, চিকিৎসকরা আন্দোলনে সামিল। এখানে আউটডোরে নয়, অভয়া ক্লিনিকে রোগী দেখছেন ডাক্তাররা। এতে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আউটডোরও বন্ধ, দেখছেন তো কত লাইন। এই তো দাঁড়িয়ে আছে এখন, আমি তা প্রায় 1 ঘন্টার ওপর। গরিব মানুষ 100 বার, আমাদের পয়সা নেই যে আমরা প্রাইভেটে দেখাবো, এই আঙুল ফুলে গেছে। না তো কষ্ট হচ্ছে, সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি। তা সে 10টার সময় এসেছি, এসে সেই থেকে দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থেকে আবার ফটো করতে গেলাম, ফটো করে এসে আবার এই লাইনে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, কষ্ট খুবই হচ্ছে, কষ্ট। দুর্গাপুজোর পরে প্রথম আউটডোর খুলেছে, বহির্বিভাগ খুলেছে। সুতরাং বহির্বিভাগ বন্ধ থাকার ফলে রোগীর চাপ একটু বেশি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা অভয়া ক্লিনিকের থ্রু দিয়ে আমরা কিন্তু যথাযথ পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছি। দুদিন ধরেই আমরা এটা করবো, আজ আর কাল দুদিনই আমরা করবো। উত্তরবঙ্গ মেডিকেল, সোমবার এখানে আউটডোর খোলা থাকলেও চিকিৎসক নেই বলে অভিযোগ। ডাক্তার দেখাতে না পেরে অনেককেই ফিরে যেতে হয় বলে দাবি। এমার্জেন্সিতে যেতে বলবো, নাই। স্ট্যাটাস রিপোর্ট জমা পড়লো সুপ্রিম কোর্টে। একেবারে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ধর্ষণ খুন মামলায় এই মুহূর্তে শুনানি শুরু। এবং সিবিআই যে চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটের পরে এটাই প্রথম শুনানি। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, সেটারও উল্লেখ রয়েছে ওই স্ট্যাটাস রিপোর্টে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিলেন সলিসিটর জেনারেল। বিচারপতিদের 2 নম্বর পাতার রোমান 2 নম্বর পয়েন্ট দেখার অনুরোধ করলেন তুষার মেহতা। এখন সেই পর্বই চলছে, অর্থাৎ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারপতিরা, প্রধান বিচারপতি তারা সেই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, যে চার্জশিটে 5 Roman 5 last part not also may be written. যে চার্জশিটে অভিযোগ, জুনিয়র ডাক্তারদের কেন সন্দীপ ঘোষের নাম নেই, কেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম নেই, সেখানে সঞ্জয় রায়ের নাম রয়েছে চার্জশিটে। এটাই তাদের ক্ষোভের কারণ। সেই চার্জশিট জমা পড়েছে 7ই অক্টোবর শিয়ালদা আদালতে। আর এখন সেই চার্জশিটের উল্লেখ, চার্জশিটে যা যা আছে এই স্ট্যাটাস রিপোর্টেও তা আছে, এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখছেন। এর আগে দুবার শুনানি হয়েছে, কিন্তু এবার সিবিআই চার্জশিট দেওয়ার পরে 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দিয়েছে। সেই 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দেওয়ার পরে এই প্রথম শুনানি। আজকের শুনানির দিকেও জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি বলে, পর্যবেক্ষণ বা মন্তব্য, তার দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্য। এর আগের শুনানিতে কর্মবিরতি নিয়ে, প্রথম শুনানিতে কর্মবিরতি নিয়ে একটা পর্যবেক্ষণ দিয়েছিলেন, কড়া পর্যবেক্ষণ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার কর্মবিরতি নিয়ে বা অনশন নিয়ে গতকাল ইন্দিরা জয়সিং, জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তিনি বলেছিলেন যে উদ্বেগজনক পরিস্থিতি, অনশন চলছে, যাতে এই শুনানি গুরুত্ব দিয়ে সওয়াল জবাব হয় এবং এই শুনানি গুরুত্ব দিয়ে যাতে হয়, সে কথাই বলেছিলেন ইন্দিরা জয়সিং। আপনাদেরকে দেখিয়েওছিলাম যে ইন্দিরা জয়সিং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে এই অনুরোধ রেখেছিলেন। A charge sheet প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পড়া শেষ হলো সম্ভবত। section 64, 66, 103(1) of the BNS 2023 against accused Sanjay Roy. Stop. The ACJM Sialda
By an order dated 7 October 2024, the ACJM Sialda has taken cognizance of the offences, and committed the case to the court of the Additional Sessions Judge, First Court, Sialda. Stop. The hearing for consideration on charge has been fixed on 4 November 2024. Next, the status report filed by the CBI indicates that further investigation into the alleged role of others in relation to the alleged rape and murder on 9 August 2024 is the subject matter of the continuing investigation. Page 6 bottom, your lordships would find easily, my lord, what is in progress. It may not be necessary to record it, my lord, just for your lordships. লাইভ স্ট্রিমিং বন্ধ করা হলো। The CBI has also received communications pertaining to certain aspects which have been highlighted by these appearing in the present proceedings to their counsel. Those matters are also being looked into by the CBI. Independently, the CBI has further highlighted the developments which have taken place in the course of the investigation. The case of financial irregularities in Arjikor Medical College and Hospital, which is being investigated in FIR number RC 0102 024 A 0007. Stop. The further investigation along the lines of the further investigation, both in respect of the incident which took place on 9 August 2024 and in regard to the alleged financial irregularities may continue. Stop. The court shall be apprised of the further status of the investigation in that regard. The status report be hence be submitted to this court within a period of 3 weeks. Stop. Would your lordship like to take cognizance of the affidavit filed on the progress of the task force? They are like to see what the task force has done, because that's very crucial. We have filed an affidavit, but if you can give us, I can give a copy. Copies are served on everyone, my lord, because this is. Yeah, the copy. Yeah, of course. I just let me use the court. পঞ্চম স্ট্যাটাস রিপোর্ট। CBI officials are in direct touch with the parents of the deceased and meeting them and keeping them posted. They are okay. Both the London Solicitor General and Ms. Linda Grubel and Counsel have stated that the CBI has been actively in contact with the parents of the deceased. Yes. And have kept the parents apprised of the progress of the investigation. Yes. Also, my lords, I've received from them the nodal officer, which Mehti has now appointed, in order to pull down any such material that may. Any material which infringes upon the privacy of the deceased or of the family. The Ministry of Electronics and that MIT has nominated a nodal officer who is in contact with the parents of the deceased, so that any offending material which is uploaded on any electronic website
can be immediately pulled down. Please, my lords. Instead of the website, your lordships may say any intermediary. Yes, Because all in. All websites are not intermediary. On any platform. Any intermediary platform. Intermediary platforms. Please, my lords. Obliged. পঞ্চম স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। ষষ্ঠবার শুনানি, আর্থিক দুর্নীতির তদন্ত চলবে জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। খুন ও ধর্ষণের ঘটনায় অন্যান্যদের ভূমিকা এখনো তদন্ত সাপেক্ষ। স্ট্যাটাস রিপোর্ট পড়ে জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ন্যাশনাল টাস্ক ফোর্সও কি তদন্ত করেছে সেটাও জমা দেওয়া হলো আদালতে। এবং আইনজীবী বৃন্দা গ্রোভার জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে নোডাল অফিসারও নিযুক্ত করা হয়েছে। স্ট্যাটাস রিপোর্ট, সিবিআইয়ের ন্যাশনাল টাস্ক ফোর্সের রিপোর্ট সব পড়ে দেখছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্ত চালিয়ে যাবে এমনটাই জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে, একেবারে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ধর্ষণ খুন মামলায় এই মুহূর্তে শুনানি শুরু। এবং সিবিআই যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের পরে এটাই প্রথম শুনানি। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, সেটারও উল্লেখ রয়েছে ওই স্ট্যাটাস রিপোর্টে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিলেন সলিসিটর জেনারেল। বিচারপতিদের 2 নম্বর পাতার রোমান 2 নম্বর পয়েন্ট দেখার অনুরোধ করলেন তুষার মেহতা। এখন সেই পর্বই চলছে, অর্থাৎ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারপতিরা, প্রধান বিচারপতি তারা সেই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, যে চার্জশিটে Page 5, Roman 5, last part, my lord, also may be relevant. যে চার্জশিটে অভিযোগ জুনিয়র ডাক্তারদের কেন সন্দীপ ঘোষের নাম নেই, কেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম নেই, সেখানে সঞ্জয় রায়ের নাম রয়েছে চার্জশিটে। এটাই তাদের ক্ষোভের কারণ। সেই চার্জশিট জমা পড়েছে 7ই অক্টোবর শিয়ালদা আদালতে। আর এখন সেই চার্জশিটের উল্লেখ, চার্জশিটে যা যা আছে এই স্ট্যাটাস রিপোর্টেও তা আছে। এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখছেন। এর আগে দুবার শুনানি হয়েছে, কিন্তু এবার সিবিআই চার্জশিট দেওয়ার পরে 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দিয়েছে। সেই 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দেওয়ার পরে এই প্রথম শুনানি। আজকের শুনানির দিকেও জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি বলে, পর্যবেক্ষণ বা মন্তব্য, তার দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্য। এর আগের শুনানিতে কর্মবিরতি নিয়ে, প্রথম শুনানিতে কর্মবিরতি নিয়ে একটা পর্যবেক্ষণ দিয়েছিলেন, কড়া পর্যবেক্ষণ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার কর্মবিরতি নিয়ে বা অনশন নিয়ে গতকাল ইন্দিরা জয়সিং, জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তিনি বলেছিলেন যে উদ্বেগজনক পরিস্থিতি, অনশন চলছে, যাতে এই শুনানি গুরুত্ব দিয়ে সওয়াল জবাব হয় এবং এই শুনানি গুরুত্ব দিয়ে যাতে হয় সে কথাই বলেছিলেন ইন্দিরা জয়সিং। আপনাদেরকে দেখিয়েওছিলাম যে ইন্দিরা জয়সিং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে এই অনুরোধ রেখেছিলেন। A charge sheet প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পড়া শেষ হলো সম্ভবত। section 64, 66, 103(1) of the BNS 2023 against accused Sanjay Roy. Stop. The ACJM Sialda, उसके पहले लिखो, by an order dated 7 October 2024, the ACJM Sialda has taken cognizance
and committed the case to the court of the Additional Sessions Judge, First Court, Sialda. Stop. The the hearing for consideration on charge has been fixed on 4 November 2024. Next, the status report filed by the CBI indicates that further investigation into the alleged role of others in relation to the alleged rape and murder on 9 August 2024 is the subject matter of the continuing investigation. Page 6 bottom, your lordships would find easily, my lord, what is in progress. May not be necessary to record it, my lord, just for your lordships. লাইভ স্ট্রিমিং বন্ধ করা হলো। The CBI has also received communications pertaining to certain aspects which have been highlighted by those appearing in the present proceedings to their counsel. Those matters are also being looked into by the CBI. Independently, full stop. The CBI has further highlighted the developments which have taken place in the course of the investigation. The case of financial irregularities in RG Medical College and Hospital, which is being investigated in FIR number RC 0102 024 A 0007. Stop. The further investigation along the lines of the further investigation, both in respect of the incident which took place on 9 August 2024 and in regard to the alleged financial irregularities, may continue. Stop. The court shall be apprised of the further status of the investigation in that regard. The status report be hence be submitted to this court within a period of 3 weeks. Stop. Would your lordship like to take cognizance of the affidavit filed on the progress of the task force? They are I'd like to see what the task force has done because that's very crucial. We have filed an affidavit, but you can give us, I can give a copy. Copies are served on everyone, my lord, because this is. Yeah, the copy. Yeah, of course. You have another copy? I just let me use the court. পঞ্চম স্ট্যাটাস রিপোর্ট। My lord, CBI officials are in direct touch with the parents of the deceased. And You are meeting them and keeping them posted. they are come. okay. Both the London Solicitor General and Ms. Linda Google and Counsel have stated that the CBI has been actively in contact with the parents of the deceased Yes. and have kept the parents apprised of the progress of the investigation. Yes. Also, my lords, I've received from them the nodal officer, which Mehti has now appointed, in order to pull down any such material that may. Any material which infringes upon the privacy of course, the we also deceased, applied my lord, or of the that, family. The Ministry of Electronics and that MIT has nominated a nodal officer who is in contact with the parents of the deceased so that any offending material which is uploaded on any electronic website can be immediately pulled down. Please, my lords. Instead of the website, your lordships may say Any any intermediary.
Yes, All websites are not intermediate. On any platform, Any intermediary platform. intermediary platforms. Please, my lords. Obliged. পঞ্চম স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। ষষ্ঠবার শুনানি, আর্থিক দুর্নীতির তদন্ত চলবে জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। খুন ও ধর্ষণের ঘটনায় অন্যান্যদের ভূমিকা এখনো তদন্ত সাপেক্ষ। স্ট্যাটাস রিপোর্ট পড়ে জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ন্যাশনাল টাস্ক ফোর্সও কি কি তদন্ত করেছে সেটাও জমা দেওয়া হলো আদালতে। এবং আইনজীবী বৃন্দা গ্রোভার জানালেন, তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে নোডাল অফিসারও নিযুক্ত করা হয়েছে। স্ট্যাটাস রিপোর্ট, সিবিআইয়ের ন্যাশনাল টাস্ক ফোর্সের রিপোর্ট সব পড়ে দেখছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্ত চালিয়ে যাবে এমনটাই জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে, একেবারে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ধর্ষণ খুন মামলায় এই মুহূর্তে শুনানি শুরু। এবং সিবিআই যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের পরে এটাই প্রথম শুনানি। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, সেটারও উল্লেখ রয়েছে ওই স্ট্যাটাস রিপোর্টে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিলেন সলিসিটর জেনারেল। বিচারপতিদের 2 নম্বর পাতার রোমান 2 নম্বর পয়েন্ট দেখার অনুরোধ করলেন তুষার মেহতা। এখন সেই পর্বই চলছে, অর্থাৎ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারপতিরা, প্রধান বিচারপতি তারা সেই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, যে চার্জশিটে Page 5, Roman 5, last part, my lord, also may be written. যে চার্জশিটে অভিযোগ জুনিয়র ডাক্তারদের কেন সন্দীপ ঘোষের নাম নেই, কেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম নেই, সেখানে সঞ্জয় রায়ের নাম রয়েছে চার্জশিটে। এটাই তাদের ক্ষোভের কারণ। সেই চার্জশিট জমা পড়েছে 7ই অক্টোবর শিয়ালদা আদালতে। আর এখন সেই চার্জশিটের উল্লেখ, চার্জশিটে যা যা আছে এই স্ট্যাটাস রিপোর্টেও তা আছে। এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখছেন। এর আগে দুবার শুনানি হয়েছে, কিন্তু এবার সিবিআই চার্জশিট দেওয়ার পরে 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দিয়েছে। সেই 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দেওয়ার পরে এই প্রথম শুনানি। আজকের শুনানির দিকেও জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি বলে, পর্যবেক্ষণ বা মন্তব্য, তার দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্য। এর আগের শুনানিতে কর্মবিরতি নিয়ে, প্রথম শুনানিতে কর্মবিরতি নিয়ে একটা পর্যবেক্ষণ দিয়েছিলেন, কড়া পর্যবেক্ষণ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার কর্মবিরতি নিয়ে বা অনশন নিয়ে গতকাল ইন্দিরা জয়সিং, জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তিনি বলেছিলেন যে উদ্বেগজনক পরিস্থিতি, অনশন চলছে, যাতে এই শুনানি গুরুত্ব দিয়ে সওয়াল জবাব হয় এবং এই শুনানি গুরুত্ব দিয়ে যাতে হয় সে কথাই বলেছিলেন ইন্দিরা জয়সিং। আপনাদেরকে দেখিয়েওছিলাম যে ইন্দিরা জয়সিং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে এই অনুরোধ রেখেছিলেন। A charge sheet প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পড়া শেষ হলো সম্ভবত। punishable under section 64, 66, 103 bracket 1 of the BNS 2023 against স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে, একেবারে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ধর্ষণ খুন মামলায় এই মুহূর্তে শুনানি শুরু। এবং সিবিআই যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের পরে এটাই প্রথম শুনানি। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, সেটারও উল্লেখ রয়েছে ওই স্ট্যাটাস রিপোর্টে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিলেন সলিসিটর জেনারেল।
বিচারপতিদের 2 নম্বর পাতার রোমান 2 নম্বর পয়েন্ট দেখার অনুরোধ করলেন তুষার মেহতা। এখন সেই পর্বই চলছে, অর্থাৎ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারপতিরা, প্রধান বিচারপতি তারা সেই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, যে চার্জশিটে Page 5, Roman 5, last part, my lord, also may be written. যে চার্জশিটে অভিযোগ জুনিয়র ডাক্তারদের কেন সন্দীপ ঘোষের নাম নেই, কেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম নেই, সেখানে সঞ্জয় রায়ের নাম রয়েছে চার্জশিটে। এটাই তাদের ক্ষোভের কারণ। সেই চার্জশিট জমা পড়েছে 7ই অক্টোবর শিয়ালদা আদালতে। আর এখন সেই চার্জশিটের উল্লেখ, চার্জশিটে যা যা আছে এই স্ট্যাটাস রিপোর্টেও তা আছে, এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখছেন। এর আগে দুবার শুনানি হয়েছে, কিন্তু এবার সিবিআই চার্জশিট দেওয়ার পরে 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দিয়েছে। সেই 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দেওয়ার পরে এই প্রথম শুনানি। আজকের শুনানির দিকেও জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি বলে। পর্যবেক্ষণ বা মন্তব্য, তার দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্য। এর আগের শুনানিতে কর্মবিরতি নিয়ে, প্রথম শুনানিতে কর্মবিরতি নিয়ে একটা পর্যবেক্ষণ দিয়েছিলেন, কড়া পর্যবেক্ষণ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার কর্মবিরতি নিয়ে বা অনশন নিয়ে গতকাল ইন্দিরা জয়সিং, জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তিনি বলেছিলেন যে উদ্বেগজনক পরিস্থিতি, অনশন চলছে, যাতে এই শুনানি গুরুত্ব দিয়ে সওয়াল জবাব হয় এবং এই শুনানি গুরুত্ব দিয়ে যাতে হয়, সে কথাই বলেছিলেন ইন্দিরা জয়সিং। আপনাদেরকে দেখিয়েওছিলাম যে ইন্দিরা জয়সিং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে এই অনুরোধ রেখেছিলেন। A charge sheet প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পড়া শেষ হলো সম্ভবত। offenses punishable under section 64, 66, 103(1) of the BNS 2023 against accused Sanjay Roy. Stop. The ACJM Sialda, उसके पहले लिखो, by an order dated 7 October 2024, the ACJM Sialda has taken cognizance of the offences, and committed the case to the court of the Additional Sessions Judge, First Court, Sialda. Stop. The case is the hearing is the hearing for consideration on charge has been fixed on 4 November 2024. Next, the status report filed by the CBI indicates that further investigation into the alleged role of others in relation to the alleged rape and murder on 9 August 2024 is the subject matter of the continuing investigation. Page 6, bottom, your lordships would find easily, my lord, what is in progress. May not be necessary to record it, my lord, just for your lordships. লাইভ স্ট্রিমিং বন্ধ করা হলো। The CBI has also received communications pertaining to certain aspects which have been highlighted by those appearing in the present proceedings to their counsel. Those matters are also being looked into by the CBI. Independently,
Full stop. The CBI has further highlighted the developments which have taken place in the course of the investigation. In the case of financial irregularities in Arjikor Medical College and Hospital, which is being investigated in FIR number RC 0102 024 A 0007. Stop. The further investigation along the lines of the further investigation, both in respect of the incident which took place on 9 August 2024 and in regards to the alleged financial irregularities may continue. Stop. The court shall be apprised of the further status of the investigation in that regard. The status report be hence be submitted to this court within a period of 3 weeks. Stop. Would your lordship like to take cognizance of the affidavit filed on the progress of the task force? They are I'd like to see what the task force has done because that's very crucial. We have filed an affidavit, but If you can give us, I can give a copy. Copies are served on everyone, because this is. They have a copy. Yeah, of course. I just let me use the court. পঞ্চম স্ট্যাটাস রিপোর্ট CBI officials are in direct touch with the parents of the deceased and meeting them and keeping them posted. they are come. okay. Both the London Solicitor General and Ms. Linda Google and Counsel have stated that the CBI has been actively in contact with the parents of the deceased. Yes. And have kept the parents apprised of the progress of the investigation. Yes. Also, my lords, I've received from them the nodal officer, which Mehti has now appointed, in order to pull down any such material that may. Any material which infringes upon the privacy of the deceased or of the family. The Ministry of Electronics and that MIT has nominated a nodal officer who is in contact with the parents of the deceased so that any offending material which is uploaded on any electronic website can be immediately pulled down. Please, my lords. Instead of the website, your lordships may say any intermediary. Yes, All websites are not intermediary. On any platform. Any intermediary platform. Intermediary platforms. Please, my lords. Obliged. পঞ্চম স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। ষষ্ঠবার শুনানি, আর্থিক দুর্নীতির তদন্তও চলবে, জানিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। খুন ও ধর্ষণের ঘটনায় অন্যান্যদের ভূমিকা এখনো তদন্ত সাপেক্ষ। স্ট্যাটাস রিপোর্ট পড়ে জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ন্যাশনাল টাস্ক ফোর্সও কি কি তদন্ত করেছে সেটাও জমা দেওয়া হলো আদালতে। এবং আইনজীবী বৃন্দা গ্রোভার জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে নোডাল অফিসারও নিযুক্ত করা হয়েছে। স্ট্যাটাস রিপোর্ট, সিবিআইয়ের ন্যাশনাল টাস্ক ফোর্সের রিপোর্ট সব পড়ে দেখছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্ত চালিয়ে যাবে এমনটাই জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। Complete to ensure that the work of the task force is completed within a time schedule, within a reasonable period in the future. Full stop. Accordingly, the meetings of the task force meetings of the NTF shall be held at periodic intervals. Stop. All subgroups shall hold regular meetings so that by the next date of listing, this court is apprised of
of the tentative recommendations of the NTF, including its subgroups. This exercise should preferably be completed within a period of 3 weeks. We'll give 3 weeks now for the NTF to meet and complete all its work. Only, my lord, one factual correction. When your lordships have said that we have requested the filled up questionnaires to be sent by the state governments and UTs, my lord, kindly add central and state government hospitals also. They are also, because they are the real stakeholders. Now, that part is over now. NTF, the investigation, what else now remains for today, Mr. Sibbal? My lords, if we may apprise, my lords, as to what is happening on the ground. Filed During the that pujos, first taken up, that affidavit. The state of West Bengal? Yes, sir. Let us see your affidavit. we received it a few minutes ago, my lords. I have not received it yet. If State of West Bengal affidavit, there is. you have a copy, and extra copy. Asta, I'm giving a copy. Just give. if you have extra. Yeah. It's there. Filed and circulated, Lord. Signature is not. National Paragraph 4. ন্যাশনাল টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আদালতের নির্দেশ সত্ত্বেও ন্যাশনাল টাস্ক ফোর্স কোনো তাৎপর্যপূর্ণ পদক্ষেপ There's a করেনি। little shortfall which your lordship notices, Lord, 90%, 94, 98. No, that's on account of the work to be done in RG Kar Hospital, my lord, with respect to which, my lord, we got the clearances, my lord, from the CBI on 9/10/24 and 14/10/24. Para 4, sir. Page, H2. All other hospital is complete. ন্যাশনাল টাস্ক ফোর্সকে তার কাজ শেষ করার জন্য 3 সপ্তাহ সময় দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানির আগে ন্যাশনাল টাস্ক ফোর্সকে নিজেদের কাজ শেষ করতে বলা হচ্ছে। ইতিমধ্যেই সিবিআই তার তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, ন্যাশনাল টাস্ক ফোর্সও স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, কিন্তু ন্যাশনাল টাস্ক ফোর্সের সেপ্টেম্বরে লাস্ট মিটিং হয়েছে, শেষ মিটিং হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। I have instructions to submit, my lord, that even with regard to RG Kar Medical College, the work will be completed by 31st October, my lord. 31 অক্টোবরের মধ্যে আরজি করের কাজ শেষ হবে বলে জানালেন রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী। রাজ্যের তরফে জানানো হয়েছে 90 থেকে 95% কাজ শেষ হয়েছে আরজি করের। 31 অক্টোবরের মধ্যে শেষ হবে। আইনজীবী রাকেশ দ্বিবেদী, রাজ্যের আইনজীবী, জানালেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে। বাকি সব হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে বলেও রাকেশ দ্বিবেদী, রাজ্যের আইনজীবী, তিনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানালেন। যদিও ন্যাশনাল টাস্ক ফোর্স কি পদক্ষেপ করেছে সেই পদক্ষেপে প্রশ্ন তুলল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ সত্ত্বেও ন্যাশনাল টাস্ক ফোর্স এবং সাব গ্রুপদের কেউই কোনো তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করেনি এখনো পর্যন্ত। কাজ শেষ করতে বলা হচ্ছে। পরবর্তী শুনানির আগে 3 সপ্তাহ সময় দেওয়া হলো ন্যাশনাল টাস্ক ফোর্সকে। পরিকাঠামোগত উন্নয়ন, সেই পরিকাঠামোগত উন্নয়নের জন্যই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো 31 অক্টোবরের মধ্যে আরজি করের সিসি ক্যামেরা, রেস্টরুম, শৌচালয় সমস্ত কাজ শেষ হয়ে যাবে। Para 7, we have indicated the committees have been formed at various levels.
emergency alarms are also being set up as the meetings, dialogues happened, they desired it, that also is being done. All amount has been, finances have been sanctioned for that purpose. Biometric access features been installed, in the restrooms of and the critical areas. That has been procured now, and that will also be by 31st October. We'll indicate that also has been. So where will they be installed? The biometric facilities? In the restrooms, duty rooms, and wherever the outsiders are not allowed to go. Have you seen the affidavit which has been filed by the state of West Bengal? We have. They've just received it. My lords, I have had a chance to look through it, even though we just received it. They have now indicated that insofar as the 28 medical colleges other than Ajikor are concerned, they've given us the statistical and breakdown. Additional demands were placed in for 893 duty rooms in see page 2 and 3. They've given us যে দাবি করা হচ্ছিল, যে অভিযোগ করা হচ্ছিল, খুন ও ধর্ষণে অন্যদের ভূমিকা, যেমন তথ্য প্রমাণ লোপাটে সন্দীপ ঘোষ এবং প্রাক্তন ওসি টালা থানার অভিজিৎ মণ্ডল, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন জুনিয়র ডাক্তাররা এবং তারা দাবি করছিলেন কেন চার্জশিটে নেই তাদের নাম। সেটা বলা হলো খুন ও ধর্ষণের ঘটনায় অন্যান্যদের ভূমিকা এখনো তদন্ত সাপেক্ষ, অর্থাৎ এই ভূমিকা নিয়ে সিবিআই আরও তদন্ত করবে, তারপরে আবার স্ট্যাটাস রিপোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জানাই, খুন ও ধর্ষণ ও খুনের আর্জিকর ধর্ষণ 9 অগাস্টের যে ঘটনা, ভয়াবহ ঘটনার সুপ্রিম কোর্টে সওয়াল জবাব শুনানি চলছে, ষষ্ঠ শুনানি, পঞ্চমবার 5 বার স্ট্যাটাস রিপোর্ট দিল সিবিআই এবং সেই স্ট্যাটাস রিপোর্ট তার সঙ্গে ন্যাশনাল টাস্ক ফোর্সের রিপোর্ট সবটাই খতিয়ে দেখছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর্থিক দুর্নীতির বিষয়েও রয়েছে স্ট্যাটাস রিপোর্টে। চার্জশিট দেওয়া হয়েছে 7ই অক্টোবর সিবিআইয়ের পক্ষ থেকে শিয়ালদা আদালতে। সেই চার্জশিটে সঞ্জয় রায়ের নাম রয়েছে। তাছাড়া সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের নাম নেই কেন, এই নিয়ে বারবার অভিযোগ করছিলেন জুনিয়র ডাক্তাররা। তারা রাজভবনে রাজ্যপালের কাছেও ডেপুটেশন দিয়েছেন গতকাল, যদিও এখনো পর্যন্ত খুন ও ধর্ষণের ঘটনায় অন্যান্যদের ভূমিকা এখনো তদন্ত সাপেক্ষ। এবার ন্যাশনাল টাস্ক ফোর্সের রিপোর্ট পড়ছেন বিচারপতিরা। আরজিকর মামলায় সুপ্রিম শুনানি চলছে। ডিওয়াই চন্দ্রচূড়ের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। So, Solicitor, what is the position of the task force actually? Look, the task force has received some suggestions. If your lordships can only come to page 8. Page 8 of my affidavit, your lordships have? Yes. Yes. Page 8, para 11. It is submitted that approximately 7,688 hospitals, medical establishments submitted their response. This is on that questionnaire which was floated. Yes. But you have now constituted 4 subgroups of the task force. Yes. by your OM dated. By your OM dated 5th of September 2024. Correct, my lord. That, Now, between 5th of September and today, what has happened? well, your lordships would find that on page 4, para 8. টাস্ক ফোর্সের Last meeting was 9th of September, but para 8. But after 9th September, what has the task force done? No meeting after 9th? No meeting after. Then 9th, The last meeting was then on the 15th of October. Last meeting was 9th of September. So why is there no progress between the 9th of October and today? But I can request them to expedite because the secretary is only secretary to the body,
But the work appears to be humongous. If your lordship sees para A, So we see that because they have collected data from all over the country. that's in hundreds and thousands. For example, para A, just read my lord for your consideration. The task force must expedite the work because My lords are right. My lord, I bow down. 1700 inputs and suggestions have been received so far, out of which approximately 37 associations and 1500 individuals, including hospitals, have submitted their inputs. These inputs are being segregated and categorized for consideration of the concerned subgroups constituted under the National Task Force. And my lord, page 8 we have said, my lord, that total my lord, responses are 7,688 and 4,990 from state government and 2,436 from private sector and other categories 183. But this would be a I think whatever now the task force does, it would be a long-lasting solution, it seems. Therefore, they are also taking their time, going into each of the suggestion, inputs, etc. Order of this, pursuant to the order of this court dated 20 August 2024, the Union government issued an office memorandum on 21 August 2024, constituting a national task force টাস্ক ফোর্স কতটা কাজ করতে পারলো তা জানতে চাইলেন প্রধান বিচারপতি। At the first meeting of the MTF, which was held on 27 August 2024, 4 subgroups have been constituted to engage with stakeholders and to submit and to prepare their recommendations on the following issues. A. Strengthening infrastructure of medical institutions. B. Strengthening security systems in medical institutions. C. Revamping working conditions of healthcare professionals. And D. Strengthening of legal framework across all states. The meeting of all the conveners and member secretaries of the subgroups was held on 9 September 2024. Pursuant to the directions which were issued on 22 August 2024. A web link has been created on the website of the Ministry of Health and Family Welfare for seeking inputs of various stakeholders. About 1,700 inputs and suggestions have been received, comprising of 37 associations and 1,500 individuals, including hospitals. Pursuant to the directions contained in the judgment dated 20 August 2024, the Ministry of Health and Family Welfare shared a questionnaire to all states, UTs, with in pursuance whereof 7,688 hospitals, medical establishments have submitted their responses. These are being evaluated by the subgroups. Presently, it appears that the National Task Force has not
made any, neither the National Task Force nor the subgroups have made any substantial progress in compliance with the, in pursuant to the remit set in the orders of this court, in the order of this court. Stop. The Solicitor General has accepted that no meeting appears to have been held since the first week of September 2024. Full stop. We are of the view that union government must make proactive efforts. স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে, একেবারে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ধর্ষণ খুন মামলায় এই মুহূর্তে শুনানি শুরু, এবং সিবিআই যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের পরে এটাই প্রথম শুনানি। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, সেটারও উল্লেখ রয়েছে ওই স্ট্যাটাস রিপোর্টে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিলেন সলিসিটর জেনারেল। বিচারপতিদের 2 নম্বর পাতার রোমান 2 নম্বর পয়েন্ট দেখার অনুরোধ করলেন তুষার মেহতা। এখন সেই পর্বই চলছে, অর্থাৎ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারপতিরা, প্রধান বিচারপতি তারা সেই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, যে চার্জশিটে Page 5, Roman 5, last part, my lord, also may be relevant. যে চার্জশিটে অভিযোগ জুনিয়র ডাক্তারদের কেন সন্দীপ ঘোষের নাম নেই, কেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম নেই, সেখানে সঞ্জয় রায়ের নাম রয়েছে চার্জশিটে। এটাই তাদের ক্ষোভের কারণ। সেই চার্জশিট জমা পড়েছে 7ই অক্টোবর শিয়ালদা আদালতে, আর এখন সেই চার্জশিটের উল্লেখ, চার্জশিটে যা যা আছে এই স্ট্যাটাস রিপোর্টেও তা আছে, এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখছেন। এর আগে দুবার শুনানি হয়েছে, কিন্তু এবার সিবিআই চার্জশিট দেওয়ার পরে 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দিয়েছে। সেই 58 দিনের মাথায় সিবিআই চার্জশিট দেওয়ার পরে এই প্রথম শুনানি। আজকের শুনানির দিকেও জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কি বলে। পর্যবেক্ষণ বা মন্তব্য, তার দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্য। Where almost 90, some cases 98% or 90% of the work is done, and they are anticipating that will be completed the latest by the 25th of October. For Ajikor also, they have said that they will complete the entire work by 25th of October. 31st. My lord, many of our doctors are government doctors. They are in these hospitals. We have checked with them before, and we have also confirmed after this affidavit arrived, because they are all, watching and available. And nowhere near this level, some beginning has been made, but nowhere near this level of work has been done. We have annexed photographs and Page 61, my lord. They've all been served, but whatever copies we have can be handed over, please. Then you can. It's all been served 2 days. Apart from the statistical details, the budgetary outlays, they've also provided photographs in Annexure A to the work which is being carried out. Constantly in touch with the doctors' associations and committees formed, and so they are inspecting their. My lords, verified only in the spot. My lords, if I may just point out, and then of course, there will be a response. My lords, at page 59, for example. Of their affidavit? No, 59 of the application that I have handed over. If my lords may look at, that is where the document begins. At page 60, or rather page 59, the bottom of page 59, it says that administrative approval is for 3,35,56,714 only. For example, this is the name of the project is Supply, Installation, Testing and Commissioning of CCTV Surveillance System and Allied Infrastructure for the NRS Medical College and Hospital at AJC Bose Road, Kolkata.
Now, my lords may see that the amount There are chargeable 300 such accounts- AFS which have been if I may just finish. The amount is ₹1 for 2024-2025. And for 2025-2026, the amount is 3 crores 35 lakhs 56,713. This is not an isolated document, my lords. My lords may have the next Why we page. said for 24-25 that the budget is ₹1? There are about 8 Yes, documents. And these are their documents. my lord. yes. There are 300 plus such works which have been sanctioned by us. Total cost 300, like this AFS is nothing, it stands for administrative approval and financial sanctions. There are 300 such works have been sanctioned. Each bear somewhere it will bear 56 lakhs, somewhere it will 3 crores. Sum total of all that stands today at 123 crores. Since this work was given to us on suddenly this work has come, so the budgets towards the end of the year, it is reappropriated. I have that power to reappropriate from one head to another. So it will, for a software system, it will say 24-25 rupees one or something, but as the work progresses, we reappropriate and pay the money. Works are on, contractors have worked, and they will also be paid, sir. Anyway. It as a shagun, Malo. 1 rupee usually. No, but why Not don't you? lucky Shagun, my lord. But ultimately, look, they have disclosed data. They have also indicated through photographs what is the nature of the work which is being carried out. We can't merely ignore what they have said on affidavit, because they said that on affidavit. At the most, we can say that, look, let this be verified. We can ask somebody to verify what is the nature of the work which is being done. That's right all. now Bengal is the only state. My lord, perhaps a local commissioner could be appointed or something. I mean, we are being told by our 25,000 doctors that the work is not being done at this scale. যে রিপোর্ট জমা পড়েছে রাজ্যের, সেই রিপোর্ট ঠিক নয় বললেন ডাক্তারদের আইনজীবী, সিনিয়র ডাক্তারদের আইনজীবী। সেখানে কিছুই হয়নি কাজ, এরকমটাই দাবি করলেন ডাক্তারদের আইনজীবী। যদিও প্রধান বিচারপতি বললেন by the Principal Secretary in the Department of Health and Family Welfare of the Government of West Bengal. Full stop. The affidavit indicates that the state government has sanctioned work worth rupees 123 crores, of which a substantial part has been completed. Full stop. The updated status of the ongoing and completed work for 28 medical colleges have been tabulated in a chart in a table which is reproduced below. Page 2 को A copy कर दीजिए. As regards the status of the ongoing work in Ajikar Medical College, the affidavit contains the following tabulation. Page 3 को copy कर दी. Mr. Rakesh Dwivedi, then Senior Counsel, has assured the court that all the ongoing work at the 28 medical colleges. We are being told by our 25,000 doctors that the work is not being done at this scale. Who's that? প্রধান বিচারপতি জানালেন যে রাজ্যের তরফে সাবমিট করা এফিডেভিটকে ভুল বলে দেওয়া যায় না। By 31 October 2024. Full stop. Apart from the above steps, it has been indicated that the state government has constituted, bracket 1, a state-level grievance redressal committee, semicolon, a state-level committee for security audit, district-level committees for security audit, a district-level committee for security audit. Full stop. It has been stated that an initial round of security audit has been completed. Stop. An additional 1,514 security personnel have been approved for deployment in the medical colleges and hospitals, of which 910 would be female security personnel.
Stop. The verification of antecedents and necessary training is stated to have been completed in the case of 616 security personnel, brackets comprising of 328 female and 288 male security personnel. Apart from the above steps, the affidavit indicates that the state government has, by an order dated 1 October 2024, reconstituted the Rogi Kalyan Samiti of different medical colleges and has rolled out an integrated hospital management system which has 1,013 government hospitals reporting thereon. Stop. It has been stated that the IHMS envisages capturing every step of patient treatment through online OPD ticket booking, e-prescriptions, drug dispersals from drugstores and pharmacies, and online discharge. Full stop. The state government has also taken steps on a pilot basis for monitoring real-time bed availability and online centralized referral systems. Centralized referral system and a digital bed vacancy monitor. Is there any timeline for that integrated system? The report shall be apprised. That there's no time. Will be apprised in a period of 3 weeks from the date. The report will be apprised within 3 weeks. May I just make one small progress which is made in commissioning these facilities. A small comment on the integrated system. Yes. We welcome The pilot project is already going on in this. That we have recorded. We have saw that in your affidavit. Just hear me for a second. It is the demand of the doctors has been for an integrated system, and we are happy to note that an integrated system will be put in place. However, my lord, the real issue is referrals are made to hospitals which are incapable of handling an emergency. So the integrated referral system must ensure that the referral which is made is to a hospital which has the adequate expertise, the adequate doctors, the adequate equipment. What is happening is references are being made to hospitals which don't have this. That's why the patient gets upset. It's not about the doctors getting upset. It's the patient who gets upset. Please allow me to finish. Please allow me to finish. This is not fair. What is happening is the patients are getting upset. Still not in place. Will you please allow me to finish? My lord, the patients are getting upset because referrals are made to the wrong hospitals which don't have the capacity. And then they take out their anger on the doctors who are on duty. So all I'm saying is when they make this integrated referral system, they must ensure that the reference is made to a hospital which has a free bed. Sometimes referrals are made to hospitals which don't have a free bed. Secondly, that the referral has the necessary expertise to deal with the particular ailment. And thirdly, that a doctor is available with that specialization. Then the patient will be satisfied. If the patient is satisfied, the doctor will not be attacked. That is the real problem. Kindly have page 9. It's about the patients not getting what they want. Since the integrated hospital management system is being rolled out by the state government, completed by 1st November. And is expected to be completed by 1 November 2024. The state government shall take due steps to ensure that the IHMS inter alia factors in bracket 1 the availability of free beds, semicolon, bracket 2 the availability of expertise in the medical health facility, semicolon, and bracket 3 the availability of doctors with the requisite specialization. And in medicine, my lord, sometimes medicine is not available. And you've said facility. Yes, my lord, very well. Many things medical facilities will include everything. You've made that broad suggestion. That is a valid point that they have made. Appreciate, but it has to be resolved there. Right. We've
flagged it, that's all. Just one Lords, in suggestion. disregard, I do just not one know more suggestion. whether the affidavit, they have said with regard to CCTV being installed in the lifts. And the reason I'm telling your lordship is because of a horrific incident that took place in the Calcutta High Court, where one of a a junior who had just joined was molested by a court staff inside the lift. The Kolkata police came, they did not arrest him. He was allowed to go, and subsequently he surrendered and he was granted bail. The Calcutta High Court otherwise is completely covered except for one or two dark spots which are not covered. But the lifts were not covered, and this poor girl was molested inside the lift. So it's just a suggestion that they should also install CCTV in the lifts, which is very, very important. You've heard the point, just take note of it. The officers, I guess. I have something to say, my lord. I have a serious objection about this off the cuff, my lord, without That's any. all right. They're just giving a suggestion. You've heard Just to go on the media thing. This is not to the media. This is one second, let's not get lost in this. Suggestion has been made. It's been made within the hearing of everybody. We have not passed any directions. The officers are here. Let them just bear it in mind, that's all. Lords, there is one more suggestion and it's not off the cuff. This is in our prayer. We are seeking a digital bed vacancy monitor outside each medical college. We've just flagged that while passing an order on the IHMS. We've dealt with the availability of beds. Yes, my lord. It was My lords, may That's why we flagged that. Ms. Jaising just made the point. the We bed therefore flagged it. monitor as long as it's there, my lord. My lord, just one more thing I didn't want to interrupt while my lords were dictating the order. Is that the notification setting up the security audit committee is in front of me, and it includes only various officials, bureaucrats, selected by the state government. We are not saying disband it, we are not saying replace it, my lords. We are saying if the representatives of the senior doctors and the junior doctors may be on that committee and work together to verify that the work is being done and constructively make suggestions, then it would only be to the benefit. They have to be at work for them to be in a committee which will look at their suggestions, right? If they are not at work, how would They are all at work, my lords. My lords, they are all at work. They have joined now. all right? They are all at work. Except seven, there is a relay strike, hunger strike of 7 doctors going on, but we'll handle that, Lord, that. All right. Just consider this, that on the security audit committee, What they are wanting, Lord, is that they given a meeting. We are constantly meeting the doctors and doing what they are wanting as far as possible. But My what lord, they are that wanting is is that to not hold true. elections, Lord, in every hospital. That is not. If we may just make our submissions and You then can't do elections. Trivedi may of course Wait must with this. respond. Mr. Rakesh Reddy, Lieutenant Counsel, Senior Counsel, appearing on behalf of the state of West Bengal, doctors, so that all steps which are being taken to upgrade the infrastructure will really factor in the concerns of the doctor. And any doctor can come up, Lord, and tell. We made that. But my lords, then we will place before my lords, and then we don't want to trouble my lords. If we can just be on the committee, my lords, and that will be helpful. I think we'll get trouble. I will trouble. Mr. Sibal, anything else now for this time? Wanted to file a status report on behalf of the Calcutta policeman. Just take it on record. Look, your lordship will now kindly allow me for a few minutes. Circulated already, Mother. That's all. My lord, This is doing what, Mother? Because we are investigating. Mr. That is the acrobat. Yes, that investigation is going on. Therefore, I don't want to make an issue of it. my lord, may I just be permitted to say a few words? Have you given a copy to the Yes. solicitor? No, Mother, this is a status report. Don't give a copy. My lord, Investigation is going on. This petition. Investigation. I have no difficulty if it goes. what is it? The court will ask. What is he submitting? We don't- কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি স্ট্যাটাস রিপোর্ট Situation. রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তিনি তুলে ধরলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কলকাতা পুলিশের তদন্ত যেভাবে চলছে সেই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট এই মুহূর্তে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। পরিকাঠামো নিয়ে My lords, there's just one more issue. Yeah. This is the Ratire Shathi issue that my lords had said that due to the fact, Yes, may I? yes. Due to the fact that there was a civic volunteer that is the main accused, that the band of civilians that they are recruiting, that they should consider and perhaps disband. They have doubled down on that. And they have various notifications that I have placed in my application.
Now, my lords, if I may point out the fact, they won't deny the fact that they have doubled down on that, but if I may point out the Calcutta High Court order that they are violating in this regard, saying that no law and order functions may be discharged by civic volunteers and such civilians. This court in Nandini Sundar also said that SPOs must be disbanded and that civilians cannot discharge these functions, my lord. So, my lords, we have placed 3 or 4 orders, if my lords will permit, to set aside then the Ratirishati scheme. We have placed the application. If they would like to respond to it, we're happy to argue it on another date or today, whatever, my lords. Nobody is being now recruited in the manner in which, my lord, that person, my lord, who is involved in the crime was recruited. He was not recruited under the Private Security Agencies Regulation Act 2005, under which all the hospitals in India, including the public hospitals in Delhi, they are all recruiting under this act, which is an act which is meant for having the security agencies employed, which security agencies are licensed, and pursuant to that, they are employed. So now all recruitments are being done under this act as everywhere. So it's a central act, not our act. My lord, and uniformly being applied everywhere in the entire country. My lord, this act was interpreted. Private Security Agencies Regulation Act 2005. I've got a copy of this. প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি চলছে এবং সেই শুনানিতে রাজ্যের হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন নিয়ে রাজ্য যা যা জানিয়েছে তা জানালেন মন্তব্য পর্যবেক্ষণে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এবং সেখানে কতদিনের মধ্যে সব কাজ শেষ হবে, 31শে অক্টোবরের মধ্যে কাজ শেষ হবে আরজি করের পরিকাঠামোগত উন্নয়নে। It's really for the recruitment of private security guards. We had this in Maharashtra, I remember, called the Maharashtra Private Security Guards Regulation of Employment and Welfare Act. The first act in the country. Like this Group 4, etc. For private security. At the home residential. But they are now saying they're not recruiting anybody under this act at all. My lord, in their affidavit, which we have somehow managed to read. Why don't you do this? Next time you want to argue something, give everybody some notice of an application. Otherwise, we keep on springing up issues like this. My lords, we served it 2 days ago. We served it 2 days ago. Allow governments to function, we can't take over their powers over here. I mean, we are overall exercising some control. We are supervising, monitoring, because a very serious accident took place, very serious incident took place, sorry. But let them do their work on the ground and come back to us, report to us on the next. My lords, just on this point, if my lords may then ask them, number one, are they recruiting such people? Because in para 5 of the affidavit, they're not recruiting anybody under the Act of 2005. No, we are recruiting under 2000. Earlier it was my they lords, were being private security. Why should they recruit under the Act of 2005? Under administrative orders, they were being recruited, and they were not. Private security, they were mainly meant. This gentleman, who is, I am using this expression, gentleman is not yet convicted. So he was not recruited under this Act. He was recruited under the government notifications, administrative orders issued by the police. So now they were not meant, he was not posted even in the hospital. So it's not that somebody who is deliberately chosen and posted in the hospital, he has done something other than he was not being supervised. So that was my lord, the CBI charge sheet said he was. With these civic volunteers of the sort that they are not in their current affidavit they have said so, my lords. In their current affidavit. This act. How many such civic volunteers do you have in West Bengal? 1,514 at last count. We have given the figures which your lordships have mentioned in the order, Lord. But how are they recruited? Who recruits them actually? This is now under the security agencies. But these 1,500 civic volunteers whom you have, who recruits them? What are their qualifications? So it is the security agency which recruits. Kolkata police. They are either the recruiting them, my lord. Where notification is civic volunteer was appointed, and that notification was under challenge because the Calcutta High Court. Registered under this. So this civic volunteer, the people are not selected by the person who committed the crime was a civic volunteer, supposedly. Yes, civic volunteer. What was he recruited? But they recruited through a notification, my lord.
That's a government Audible, my lord. They were recruited under this And government that order notification was under challenge before Kolkata High Court, my lord. administrative level by the police. They were not. Audible, my lord. It was posted at the hospital. Continuing with No, they are not being all posted in the hospital. Para 5. All posting in the hospital. He was posted in the hospital. To be on hunger strike. Now, I want to just leave you, my lord, with a thought and a suggestion. We are all interested that this hunger strike be withdrawn because we are worried about the health of these doctors. Now, my lord, I want to point out to one letter which is annexed at page 90 of my learned friend Ms. Karuna's application. I will just read the relevant passage to you. Please tell us what it is about. I'll tell. It's addressed by the state of West Bengal. No, it's addressed to the state of West Bengal, my lord. And it says, election to students' unions have not been conducted since the year 2022. Now, my lord, your lordship will take it from me. The law prescribes the conduct of elections annually by the university. My lord, your lordship will take it from me that the cause of what has happened in Arjikor is the fact that from 2022 onwards, no student elections have been held. And as a consequence, nominated people, my lord, nominated people from different political parties are performing the role which a student union would otherwise perform. This is the cause of what has happened in Arjikor. Favoritism and threat culture is coming from this absence of complying with statutes. The law says you shall hold a student election every year, and that's the responsibility of the state, of the university. Ms. Jaithin, our entering into this area would be far beyond the campus of... 1 minute. In that case, I have a request to make, please. Can we concentrate on the child's death? I have a request to make. Lord, where are we leading? But Lord, I'm sorry. Allow me to finish. But Lord, I have a request. I have a request to make. That is, we would be expanding the ambit of a proceeding. Yeah, well, allow me to make a request. 1 minute, please. Well, Lord, please, I'm concluding. Allow me if they don't interrupt. Well, Lord, allow me to make a request. Any release which you want to seek in that regard before the bench under 226, you can move to yes. the High Court. Your Lordship may give me liberty. Where the High Court Your Lordship be satisfied with that order. Your Lordship may kindly... No, Lord, I have filed an application in this court. The argument will be it's pending in the Supreme Court. I just want that clarification. That is happening. I want that clarification that it can go to the High Court. You withdraw your application so that you can pursue your remedies in accordance with law. I'll do that. My lords, very briefly, the task force. Give the court master the number. He'll permit you to withdraw the application. 1 second. My lord, just hear me out. Lord, this is not right. They are belittling the whole exercise. Ms. Jaising, we are not going to enter into the field of election. I understand. For student union bodies, that's not the remit of this proceeding. I understand what is being put to me, but before you pass an order saying withdraw the application, your lordship may say withdraw the prayer in the application for the conduct of an election. There are other prayers which My lord, will that remain. might be a good solution. To just that one line to say that prayer is So the withdrawn. prayer in the application for the conduct of elections, so as to enable the petition applicants to pursue such remedies that are available. My lords, I am also. High Court with liberty. All right, now follow out J. Davis. We have a I'm withdrawing the same prayer. I am withdrawing the same prayer. I have a rather pressing, but I'll make a very brief. Withdrawing the same prayer. My lords has allowed. With respect to the police commissioner's revelation of the identity of the victim, your lordship had not passed an oral order, and told the other side to go to the Calcutta High Court and say that this is within their remit and not within your lordship's remit. But unfortunately, I didn't think I'd have to come back after your lordship was so clear about it. But unfortunately, my lord, when we went back to the Calcutta High Court, and the Calcutta High Court has passed an order now saying, in view of what was said, we need a clarification. What was told to the High Court by Ms. Guruswamy on that day was that the application is not disposed of. It's still pending. Now they've withdrawn the application.
No, my No, no. lords, intervention applications are pending here before my lords. But that's what they do. Intervention applications can't prevent the High Court from assuming jurisdiction of. But now, we kindly see the High Court's order. My lord, the High Court is very hesitant and quite understandable. Yes. You are aggrieved by an order of the High Court, challenge it in an SLP. No, I'm not agree by the order. We are not going to allow orders of the High Court to just be shown to us and we. No, my lord, that's not the point. What do I do, my lord? My lord, I came to this. And To applications are. file, if the High Court rejects the petition, They haven't rejected the petition. They've asked for a clarification. They say, please see, my lord. they're not going to issue any clarification on the data. But then what do I do, my lord? This is a serious matter. Please see. To invite an order of dismissal, come here, we'll deal with the matter. But they're not dismissing it. We are not going to short the order of the. Yes, my lord, please see, it's a short order. You can show the lights. Here, I can show your lordship the live streaming of what is happening. we have copies of the order. Where the High Court? This is why I asked your lordship to just put it in the order last time. They have interventions here, they file writ petitions there, they file responses 20 minutes before the hearing. This is obfuscation by Ms. Guruswamy and it's not fair to me. আরজি করে ছাত্র সংসদ নির্বাচন নিয়েও উঠল প্রসঙ্গ ইন্দিরা জয় সিং এর কথায়, সেখানে থ্রেট কালচারেও প্রসঙ্গ উঠল, কিন্তু প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে যেতে পরামর্শ দিলেন এবং এই মামলার ব্যাপ্তি আরো বেড়ে যাবে বলে পর্যবেক্ষণ। প্রধান বিচারপতি এই প্রসিডিং এ যাবেন না। Because this matter is pressing, my lord, there is a serious violation by a chief. See what we can do with that. Yes. Given an next, my lords, of November 6th for us to file our We response. are getting for an interview. We'll close the proceeding here. We've spent enough time. We have a half an hour now. for Lord, may I just obligement? Make it 10, please. indicating the next date for us. In 3 weeks, we'll take it up after the Diwali holidays. Lord, there are two issues of immense public importance that. On the next date, please. On the next. Very well, very well. Lord, may I just renew my request at liberty to approach the High Court? I don't want to be stuck, Lord. I don't want to. We have said, if you want to do that, to pursue your remedies in accordance with law, we have said that. Very well, Lord. Much obliged. Much obliged. 3 সপ্তাহ পর শুনানি, দিওয়ালির ছুটির পর শুনানি প্রধান বিচারপতি জানিয়ে দিলেন এবং আজকে যে শুনানি হলো, সওয়াল জবাব হলো, তাতে সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্ট আবার জমা পড়ল। 5ম স্ট্যাটাস রিপোর্ট, সিভিক ভলান্টিয়ার নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এবং সিভিক ভলান্টিয়ারের যোগ্যতা কি, কিভাবে তাদের নিয়োগ করা হয়, এইগুলো তাদের কিভাবে নিয়োগ করা হয়, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের বেতন কিভাবে দেওয়া হয়, সমস্ত পরবর্তী শুনানির দিন রাজ্যকে দিতে হবে, এরকমটাই নির্দেশ প্রধান বিচারপতির। এছাড়াও Serious violation by a chief. See what we can do with Yes. that. Given an next, my lords, of November 6th for us to file our response. We are getting for an interview. We'll close the proceeding here. We've spent enough time. We have a half an hour now. for Lord, may I just obligement? Lord, may I just. Make it 10, please. indicating the next date for us. In 3 weeks, we'll take it up after the Diwali holidays. Lord, there are two issues of immense public importance that. On the next date, please. On the next. Very well, very well. Lord, may I just renew my request at liberty to approach the High Court? I don't want to be stuck, Lord. I don't want to. We have said, if you want to do that, to pursue your remedies in accordance with law, we have said that. Very well, Lord. Much obliged. Much obliged. 3 সপ্তাহ পর ফের মামলার শুনানি, সিভিক ভলান্টিয়ার নিয়ে রাজ্যের হলফনামা তলব এবং রাজ্য যা যা পরিকাঠামো নিয়ে যা যা রিপোর্ট দিয়েছে তাও পর্যবেক্ষণ মন্তব্য। 31 অক্টোবরের মধ্যে আরজি করের শেষ হবে আর 31 অক্টোবরের মধ্যে অন্যান্য মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নয়ন শেষ হবে। স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে, একেবারে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ধর্ষণ খুন মামলায় এই মুহূর্তে শুনানি শুরু এবং সিবিআই যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটের পরে এটাই প্রথম শুনানি। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, সেটারও উল্লেখ রয়েছে ওই স্ট্যাটাস রিপোর্টে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিলেন সলিসিটর জেনারেল। বিচারপতিদের 2 নম্বর পাতার রোমান 2 নম্বর পয়েন্ট দেখার অনুরোধ করলেন তুষার মেহতা
এখন সেই পর্বই চলছে, অর্থাৎ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারপতিরা, প্রধান বিচারপতি তারা সেই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখছেন। 7ই অক্টোবর চার্জশিট ফাইল করা হয়েছে, যে চার্জশিটে 5 Roman 5 last part also may be relevant. যে চার্জশিটে অভিযোগ জুনিয়র ডাক্তারদের কেন সন্দীপ ঘোষের নাম নেই, কেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম নেই, সেখানে সঞ্জয় রায়ের নাম রয়েছে চার্জশিটে, এটাই তাদের ক্ষোভের কারণ। সেই চার্জশিট জমা পড়েছে 7ই অক্টোবর শিয়ালদা আদালতে, আর এখন সেই চার্জশিটের উল্লেখ, চার্জশিটে যা যা আছে এই স্ট্যাটাস রিপোর্টেও তা আছে, এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখছেন।